পরবর্তী দেখব যে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ কিছু কিছু ফ্যাক্টরের কারণে পরিবর্তন হয়। সেই পরিবর্তনগুলো আজকে দেখব যে কেন পরিবর্তন হচ্ছে। সেক্ষেত্রে প্রথমেই দেখব যদি ভূপৃষ্ঠ থেকে কোনো একটা উচ্চতর স্থানে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যদি আমরা কোনো একটা স্থানে উপরে কোনো একটা স্থানে যদি একটা বস্তু নিয়ে বা স্থানে আমরা চলে যাই, তখন আমরা দেখব যে আমাদের যে পৃথিবীর কর্তৃক যে অভিকর্ষ ত্বরণ ছিল সেটা কিরকম পরিবর্তন হচ্ছে, সেটাই আজকে এখন দেখব। তো এখানে দেখতে পাচ্ছ একটা চিত্র আছে, যে চিত্রটা আসলে এটা পৃথিবী গোলাকার, এবং এখানে ও যে বিন্দুটা দেওয়া আছে এটা হলো পৃথিবীর কেন্দ্র, এবং পৃথিবীর ব্যাসার্ধ হলো আর। এবং পৃথিবীর পৃষ্ঠে যদি আমরা অভিকর্ষ ত্বরণ এটাকে আমরা জি দ্বারা প্রকাশ করি, এবং এই উচ্চতায় যদি একটা বস্তু আমরা নিয়ে যাই বা এই উচ্চতায় আমরা চলে যাই, তাহলে সেখানকার যে অভিকর্ষ ত্বরণ হবে সেটাকে আমরা জি প্রাইম দ্বারা প্রকাশ করতেছি। এবং এটার অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে ওই যে যে এইচ উচ্চতায় মোট দূরত্ব হবে আর প্লাস এইচ, এবং এটাকে আমরা ছোট আর দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ এটার ভিতরে মোট দূরত্ব। তাহলে আমরা ভূপৃষ্ঠ অভিকর্ষ স্তরের মান এর আগে আমরা বের করছিলাম, এবং সেখান থেকে একটা এক্সপ্রেশন পেয়েছিলাম, সেটা হলো জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার, অর্থাৎ ক্যাপিটাল আর স্কয়ার। এক্ষেত্রে এই এক্সপ্রেশনটা আমরা গতকালকে দেখছিলাম। এটাকে আমরা এ সমীকরণ অর্থাৎ ইকুয়েশন এ ইকুয়েশন দ্বারা প্রকাশ করলাম। পরবর্তীতে এইচ উচ্চতা আসলে অভিকর্ষ ত্বরণ কত হবে সেটাই আমাদের বের করার মৌলিক। কিন্তু সেক্ষেত্রে আমরা সহজভাবে যে অভিকর্ষ ত্বরণ যখন আমরা নির্ণয় করছিলাম তখন আমরা কি বলছিলাম যে জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার। এক্ষেত্রে দেখো একই রকম যে আমাদের দূরত্ব, অর্থাৎ এক্ষেত্রে ভূপৃষ্ঠে যখন ছিল একটা বস্তু, সেক্ষেত্রে তাদের মধ্যে অর্থাৎ এই কেন্দ্র থেকে ওই ভূপৃষ্ঠে বস্তুটার দূরত্ব আমরা গতকালকে যে আলোচনা করছিলাম তখন ছিল আর। কিন্তু এক্ষেত্রে যে দূরত্ব, সেই দূরত্বটা হলো এই যে কেন্দ্র থেকে ওই এইচ উচ্চতা পর্যন্ত যে যেখানে আমরা অভিকর্ষ ত্বরণ নির্ণয় করব, সেই দূরত্বটা হলো স্মল আর। সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা জি প্রাইম কে আমরা যদি এক্সপ্রেশন দেই, অর্থাৎ এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত হবে, সেক্ষেত্রে আমরা জি প্রাইম ইকুয়াল টু লিখতে পারি জি এম, অর্থাৎ এক্ষেত্রে ভর তো কনস্ট্যান্ট থাকবে আর জিও কনস্ট্যান্ট, সেটা আমরা আগে থেকেই জানি, শুধু পরিবর্তন হচ্ছে কি দূরত্ব, অর্থাৎ তাদের মধ্যবর্তী দূরত্ব কত সেটা পরিবর্তন হচ্ছে। সেটাই হলো এখানে ক্যাপিটাল আর এর জায়গায়, উপরে ছিল যখন ভূপৃষ্ঠ ছিল, কিন্তু এখন যেহেতু উচ্চতায় নিয়ে যাচ্ছি সেহেতু ক্যাপিটাল আর এর জায়গায় আমরা স্মল আর দ্বারা এখানে রিপ্লেস করছি, কারণ দূরত্ব হলো স্মল আর। এটাই হলো পার্থক্য আর কি। তাহলে আমরা এক্ষেত্রে যদি স্মল আর সহজেই জানি, সেক্ষেত্রে আমরা এই উচ্চতায় যে অভিকর্ষ ত্বরণটা সেটা আমরা পেয়ে যাব, কারণ আমাদের এখানে এই উচ্চতা হলো এইচ প্লাস আর। সেক্ষেত্রে আর এর যে দূরত্ব আর কি সেটা হলো এইচ প্লাস ক্যাপিটাল আর, সেটাই আর কি এখানে বসাইলাম, যে তার মানে কি আর হলো আর প্লাস এইচ। কিন্তু এক্ষেত্রে যদি আমাদের সরাসরি জি এবং যদি আমাদের দেওয়া থাকে, বা আমাদের তো জানা এম বস্তুর পৃথিবীর ভর যদি দেওয়া থাকে, অথবা পৃথিবীর ভর মুখস্থ রাখতে পারো, বা আমাদের মোটামুটি মুখস্থ রাখাটাই বেটার, যদি দেওয়া থাকে তো ভালো। আর আর অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ এটাও কনস্ট্যান্ট, যেহেতু এটাও মুখস্থ রাখতে পারো অথবা দেওয়া থাকলে তো ভালো। আর এইটা পরিবর্তন হবে, শুধু এইটা যদি পরিবর্তন হয় তাহলে আমাদের অভিকর্ষ ত্বরণের মান পরিবর্তন হবে। তাহলে আমরা এইচ এর মানটা বসাইলেই আমরা ওই উচ্চতায়, অর্থাৎ এইচ উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আমরা অভিকর্ষ ত্বরণের মান পেয়ে যাব। এখন যদি দুটো রিলেশন স্থাপন করি, অর্থাৎ ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ এবং এইচ উচ্চতায় যে অভিকর্ষ ত্বরণ, এটার মধ্যে আমরা একটা রিলেশন তৈরি করতে পারি, সেটা এখন দেখি। যদি আমরা এই যে সমীকরণটা, অর্থাৎ এইচ উচ্চতায় যে অভিকর্ষ ত্বরণ পাইছি এটাকে আমরা বি দ্বারা প্রকাশ করছি, এবং এই বি কে এ দ্বারা, অর্থাৎ এই যে এই সমীকরণটাকে আমরা উপরের সমীকরণ অর্থাৎ ভূপৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ পেয়েছিলাম সেটা দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা ভাগ করে দিলাম, তার মানে জি প্রাইম বাই জি, এখানে জি এম বাই আর প্লাস এইচ স্কয়ার। এক্ষেত্রে ভাগ ছিল, যদি আমরা এটাকে আর গুণন করি আর কি ভাগটাকে, তাহলে আমরা এভাবে পাই উপরে যাবে তাহলে আর স্কয়ার, নিচে যাবে জি, তার মানে এই জি এম কাটাকাটি ক্রস, তারপর শুধু থাকে কি আর স্কয়ার আর এইচ প্লাস এইচ আর প্লাস এইচ স্কয়ার। তার মানে কি জি প্রাইম লিখতে পারি আমি উপরে আর স্কয়ার আর নিচে হলো আর প্লাস এইচ স্কয়ার ইনটু হলো জি। অর্থাৎ এক্ষেত্রে যদি আমাদের ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ জানা থাকে আর পৃথিবীর ব্যাসার্ধ আর এইচ অর্থাৎ যে উচ্চতায় আমরা অভিকর্ষ ত্বরণ নির্ণয় করতে পারি, তাহলে এই এক্সপ্রেশনের মাধ্যমেও আমি
ওই এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণটা নির্ণয় করতে পারবো। কারণ এক্ষেত্রে তাহলে আমাদের যে জি অর্থাৎ অভিকর্ষীয় ধ্রুবক, মহাকর্ষীয় ধ্রুবক আর পৃথিবীর ভর যদি নাও জানা থাকে, তাহলে আমরা এভাবেও আমরা একটা এক্সপ্রেশনের মাধ্যমে এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণটা নির্ণয় করতে পারবো। তো এখানে দেখো এটাকে আর কি আরো একটু ডিরাইভ করে আর কি এভাবে ছোট করে দেখানো হয়েছে, কারণ এটাকে আরো একটু করা যায়, কিন্তু সেটা আমি দেখাচ্ছি না, এটা একটু মুখস্থ রাখতে হবে। মানে এটাও লিখতে পারো, আর সহজভাবে লিখতে চাইলে অর্থাৎ ক্যালকুলেশনের মানে মোটামুটি খাতিরে এটা তোমরা এই সূত্রটা ইউজ করতে পারো। এই সূত্রটা আসলে তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য দিয়েছি, কারণ এখানে আর স্কয়ার আছে, হঠাৎ করে যদি বলে যে এইচ এর মান বের করো, সেক্ষেত্রে এটা দ্বারা বের করা খুবই কষ্টসাধ্য, কিন্তু এখান থেকেই তুমি সহজেই বের করতে পারবে। এখন বলো এটার ভিতরে কারো প্রশ্ন আছে কিনা? ভাইয়া এই এর মাধ্যমে ক্যালকুলেশন করার পর ফাইনাল আসছে, কিন্তু ভাইয়া এই সূত্রটা ব্যবহার করে কিছু অঙ্কের ক্ষেত্রে করতে গেলে ভাই অ্যাকুরেট রেজাল্ট বা প্রবলেম হয়। না, এটা এখানে কিছু তো প্রবলেম হয় বলতে এরকম একটা যে এখানে কিছু ক্ষুদ্র অংশ বাদ দেওয়া হয়েছে, যার কারণে আমাদের এই অঙ্ক এটা কি হয়েছে, যেমন এখানে স্কোয়ার ছিল, এটাকে আমরা স্কোয়ার করে দিয়ে তারপরে হলো যে এরকম হ্যাঁ একটা হ্যাঁ ভাই। করছি, এরপরও আরো কিছু মান আছে যে এরকম প্লাস করে কিছু মান আছে, যে মানটা আমরা বাদ দিয়েছি কারণ ওটা অতি ক্ষুদ্র, যার কারণে হয়তো একটু সামান্য কম বেশি আসে। এটা তো এমনিতেই আসে, যেমন আর এর মান, অর্থাৎ এখানে পৃথিবীর ব্যাসার্ধ আসলে পৃথিবী গোল না, যার কারণে আর এর মান বিভিন্ন স্থানে ডিফারেন্স আছে। তো এই ডিফারেন্সের কারণে, অথবা আর কে আমরা অনেক সময় 6.4 × 10⁶ মিটার ধরি, আবার অনেক সময় 6.37 × 10⁶ মিটার ধরি। তার মানে এটা হলো যে এটা বিষয় না, বিষয়টা হলো যে তুমি বুঝতে পারছো কতটুকু আর কতটুকুই আসে, আর এটা হলো একটু সহজ হিসাবে সুবিধা। ভাই সেটা ঠিক আছে, কিন্তু অনেক অনেক ক্ষেত্রে ভাই দেখলাম যে মানে কিছু কিছু ক্ষেত্রে এটা দিয়ে করে নাই, আবার করলে অন্য মেথডে করলে রেজাল্টটা আসে, এই মেথডে করলে সেই রেজাল্ট আসে না, মানে টোটালি অনেক পরিবর্তন আসে। এই জন্য আমি বললাম ব্যাপারটা। আচ্ছা যাই, তুমি দেখো, আমিও দেখতেছি, যদি এরকম একটা হয় তাহলে পরে বলবো, না সমস্যা নেই। আমি করে দেখছি, আমি মোটামুটি এটা দিয়ে আসে, সমস্যা হয় না, কাছাকাছি আসে। এছাড়া আর কোনো প্রশ্ন আছে আচ্ছা কিনা ঠিক বলো? আছে ভাই। বুঝতে পারছো এটা, এই যে এইখানের যে বিষয়টুকু ছিল? হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়ে কিছু প্রবলেম দেখি। যেটা অনুশীলনের 7 নম্বর অঙ্ক আর কি, সাধারণ ত্বরণের, যে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6.4 × 10⁶ মিটার, এবং এর পৃষ্ঠে অর্থাৎ ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। যদি দেওয়া থাকে তাহলে তো ভালো, আর দেওয়া না থাকলে আমরা একটা ধরে নেব 9.8 অথবা 9.8, এবং পৃথিবী পৃষ্ঠ হতে 6.4 × 10⁵ মিটার উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে বলছে। তো এক্ষেত্রে আমরা জানি কি, যে জি প্রাইম অর্থাৎ ভূপৃষ্ঠের থেকে এইচ উচ্চতায় যে অভিকর্ষ ত্বরণের মান, সেটাকে আমরা জি প্রাইম দ্বারা প্রকাশ করছিলাম। সেক্ষেত্রে আমরা এই সূত্রটা জানছিলাম, r² / r+h² × জি, অর্থাৎ ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ। এক্ষেত্রে আমাদের যে যে বিষয়গুলো দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ অর্থাৎ ভূপৃষ্ঠের যে অভিকর্ষ ত্বরণ সেটা দেওয়া আছে, এবং উচ্চতা দেওয়া আছে, আমাদের কত উচ্চতায় বের করতে বলছে, এবং সেই উচ্চতা অভিকর্ষ ত্বরণটা আমরা এখন বের করবো। তার মানে কি, এটা আমাদের সহজ একটা ম্যাথ। আমি যদি এক্সপ্রেশনটা জানি আর যে প্যারামিটার গুলো দেওয়া আছে প্যারামিটার গুলো বুঝতে পারি, তাহলে সহজে এটা পেয়ে যাবো। তার মানে কি, এখানে এই মানগুলো বসালাম, শুধু আমাদের জি প্রাইমের মানই বের করতে বলছে, ওটাই বের করলাম। এটা হলো, ঠিক আছে, বুঝতে পারছি এটা? জি ভাই। এটা খুবই সহজ একটা ম্যাথ, এটা আমাদের এক্সপ্রেশনটা জানা থাকলে হলো, আর প্যারামিটার গুলো কি কি এটা একটু বুঝতে পারলেই হলো। ঠিক আছে, আগাবো সামনে। জি জি ভাই আগান। আচ্ছা, এরকমের অঙ্ক আছে, তোমরা একটু প্র্যাকটিস করো। উদাহরণ 3 নাম্বার আর অনুশীলনী 6 নাম্বার। অনুশীলনী 5 নাম্বার এটা এখন দেখবো। যেমন পৃথিবীকে এত কিলোমিটার, অর্থাৎ ভাই 4000। এই শাহজাহান তপন যেটা দিয়ে করতেছেন ভাই, এই শাহজাহান তপনটা 12 সালে সাধারণ তপন। আমরা যে বইটা দিয়েছিলাম আগেরকে, বইটি আছে, হ্যাঁ 1200, ও আচ্ছা সংস্করণ আচ্ছা। 2012। আচ্ছা যাই হোক, পৃথিবীকে 6400 কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলক ধরলে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1/64 অংশ হবে।
তার মানে এখান থেকে বলছে যে এটা তো দেওয়া আছে প্যারামিটার অর্থাৎ ব্যাসার্ধ দেওয়া আছে, কিন্তু বলছে যে এখানে ভূ মানে অভিকর্ষ ত্বরণের মান কত উচ্চতায় আর কি, আমাদের উচ্চতা বের করতে বলছে যে কত উচ্চতায় যদি আমি যাই তাহলে অভিকর্ষ ত্বরণের যে মানটা পাবো সেটা ভূপৃষ্ঠে যে মান পাবো তার 64 ভাগের 1 ভাগ হবে, সেটাই এখানে বলছে আমার। তার মানে কি এক্ষেত্রে আমাদের কি বের করতে বলছে, এক্ষেত্রে আমার উচ্চতা বের করতে বলছে যে কত উচ্চতায় গেলে ভূপৃষ্ঠের অভিকর্ষ যে ত্বরণের মান আমরা পেয়েছিলাম, কিন্তু ওই উচ্চতায় গেলে তার ওই যে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ পেয়েছিলাম তার 64 ভাগের 1 ভাগ হবে। এখানেই এটা দ্বারা মানে বোঝাইছে। তার মানে এক্ষেত্রে আমাদের কি জানি সূত্র এটাই, একই সূত্র, এটা জানছিলাম। তার মানে এখানে কি প্যারামিটার দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা বের করতে বলছে, আর অভিকর্ষ ত্বরণের মান জি প্রাইম, এটা কি হয়েছে আমাদের যে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ ছিল জি তার 64 ভাগের 1 ভাগ, তার মানে কি সেটা এটা এক্সপ্রেস করা হয়েছে। তার মানে এক্ষেত্রে আমরা মানগুলো বসাইলে পাই, দেখো তার মানে এক্ষেত্রে মানগুলো বসালাম, জি প্রাইম বসালাম এবং বাকিগুলো তার মানে এক্ষেত্রে একটু হিসাব করলে আমরা পেয়ে যাব। তার মানে কি এক্ষেত্রে দেখো যে জি 64, এক্ষেত্রে জি আর জি কাটা যায়, উপরে থেকে আর স্কয়ার বাই এস প্লাস আর প্লাস এস স্কয়ার নিচে আর 1/64, তার মানে কি এটাকে যদি আমি বর্গ করি, তার মানে সরি বর্গমূল করি, তা বর্গমূল করলে এটার উপর রুট ওভার দিলাম আর এটার উপর রুট ওভার দিয়ে দেখো, আমি যদি এটার উপর রুট ওভার আর এটার উপর রুট ওভার দিই তাহলে এই স্কয়ার আর এই রুটে কাটাকাটি যায় আর এই স্কয়ার এই রুটে কাটাকাটি যায়। আর এখানে যে আমরা যদি বর্গ করি এটাকে তাহলে সরি বর্গমূল করি 64 কে তাহলে আমাদের আসে 8, কারণ আমি 8 কে বর্গ করলে আসে 64। তার মানে আমাদের সহজ একটা ইকুয়েশন আসে। এখান থেকে যেটা আমরা পাই দেখো, এখান থেকে আমরা এই যে আর প্লাস এইচ এটাকে আমি যদি এপাশে নিয়ে আসি আর এই 8 কে যদি আবার এপাশে নিয়ে আসি আর গুণনের মাধ্যমে, তার মানে এভাবে পাই আর প্লাস এইচ ইজ ইকুয়াল টু 8। তার মানে এখান থেকে একটু ইকুয়েশন করে আমি এইচ এর মানটা পেয়ে যাবো, শুধু আর এর মানটা এখানে ছিল, এই আর এর মান এখান থেকে বসিয়ে দেবো। দেখো এই অঙ্কটা বুঝতে পারছো এটা? হ্যালো? জি ভাই, বুঝছি। ভাইয়া এখানে কি মানে বস্তুর উচ্চতার সাপেক্ষে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ যেহেতু 1/64 শতাংশ, তাই ওইখানে জি প্রাইম ইকুয়াল জি বাই 64, এই তো আর কি। হ্যাঁ মানে জি বাই 64, এখানে আমরা যেহেতু বলছি যে এত অংশ আর কি 1/64 অংশ, তার মানে কি জি আমরা ভূপৃষ্ঠে যত পাবো তার 64 ভাগের 1 ভাগ, এটা এখানে বলা আছে। জি ভাই। আচ্ছা, সেটা এখানে মানগুলো বসাই দিলাম, যে আমাদের এক্সপ্রেস ছিল সেটা উপর আর কি মানগুলো বসাই দিলাম, আর কিছু না। এটা হয়তো একটু বড় করছে, তোমরা আরো ছোট করতে পারো, যে অনেক কিছু স্কিপ করতে পারো, যেমন এই যে ভাই এর এখানে আগে একটু আগে যে সূত্রটা দেখালেন ওইটা সরাসরি অ্যাপ্লাই করে এখানে করা যাবে না? যে জিএম বাই আর প্লাস এস স্কয়ার, এটা হ্যালো? হ্যাঁ না ভাইয়া, জি ভাই জি। একটু আগে যেটা দেখালেন 1 মাইনাস টোয়াইস এইচ বাই আর। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা। ওইটা হ্যাঁ ওটা দিয়েও করা যাবে, চেষ্টা করো পারবো, ওটা দিয়ে করো, যদি না আসে তখন আমি দেখবো না, সমস্যা নেই, ঠিক আছে? জি ভাই। তাহলে মানে কি ওইটা আর কি সহজ হবে আর কি, ওই সূত্রটা দিয়ে করলে তার মানে কি এত মানে পরিমাণ আর কি প্যাচ থাকবে না কিংবা এত পরিমাণ করতে হবে না, তখন সময়ের আর কি কনজিউম হবে। ওকে, তাহলে সামনে আগাবো। জি ভাইয়া। হ্যাঁ ওইটা করলাম, ওইটা দিয়ে অ্যান্সার আসছে ভাই 1152 কিলোমিটার। আচ্ছা তাহলে আমি একটু দেখে নিই, পরবর্তীতে দেখে কালকে হয়তো জানাবো মানে যে ওটার ভিতরে কোনো ভুল আছে কিনা। আমার ক্যালকুলেশনে ভুল হইতে পারে ভাই। দেখি দেখি।
ভাই বলো। সরি 3000 আসছে আর কি ভাই, আচ্ছা দেখ আমি একটু দেখিনি, 3150 আসছিল ভাই অ্যান্সার। ওটা দিয়ে আমি পরে দেখতেছি, দাঁড়াও আমি আগে আগে আসছি। আচ্ছা এরকমের অঙ্ক আছে, উদাহরণ 4 নম্বর অঙ্ক আর অনুসরণী 4 নম্বর, একটু দেখবো আর কি। এখন আমরা দেখবো যে অভিকর্ষ ত্বরণের মান এর পরিবর্তন আর কি পৃথিবীর অভ্যন্তরে, অর্থাৎ পৃথিবী ভূপৃষ্ঠের নিচে যদি নিয়ে যাওয়া হয় তখন আর কি আমাদের কিরকম কি পরিবর্তন হবে, এটা আমরা একটু দেখবো। তো এটাই যে আমাদের ভূপৃষ্ঠে যখন একটা বস্তু ছিল বা ভূপৃষ্ঠে আমরা যখন ছিলাম তখন অভিকর্ষ ত্বরণের মান পেয়েছিলাম জি, এবং সেখান থেকে যদি আমি ডি গভীরতা যদি আমি যাই, তখন আমার অভিকর্ষ ত্বরণকে আমরা জি প্রাইম ধরলাম, আর পৃথিবীর ব্যাসার্ধ ছিল আর আর ওই বিন্দু অর্থাৎ যে বিন্দুতে গেছি সেটাকে আমরা পি দ্বারা প্রকাশ করলাম। আর অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা পাই তার মানে কি বস্তু থেকে আমরা যদি যে ডি গভীরতায় গিয়েছিলাম সেখানে আমাদের যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে পৃথিবীর কেন্দ্রের অবস্থান সেটা আমরা প্রকাশ করলাম ছোট হাতের আর দ্বারা। এটা আমরা আগেও প্রকাশ করছিলাম, কারণ যখন আমরা এই উচ্চতায় নিয়ে গেছিলাম তখন আমাদের ওই কেন্দ্র থেকে এই উচ্চতা পর্যন্ত স্মল আর দ্বারা প্রকাশ করছিলাম। সেটাই আর কি আমাদের যে মানে দূরত্ব আর কি, দুটো বস্তুর ভিতর যে দূরত্ব সেটাই আর কি এখানে, যদিও এটা ভূপৃষ্ঠের অভ্যন্তরে গেছে তারপরেও যে দূরত্ব ছিল সেই দূরত্বটাই হলো স্মল আর। তো ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ আমরা আগে থেকেই জানি। আহ এই সূত্রটা হয়তো আমরা জানছিলাম অনেক আগে, যে জি ইজ ইকুয়াল টু জি ইন্টু 4/3 পাই আর রো, এটা আমরা গতকালকের ক্লাসে জানছিলাম। তার মানে কি ডি গভীরতা অভিকর্ষ ত্বরণ কত হবে তখন, কারণ তখন আমাদের দেখো এই ক্ষেত্রে যদি আমি একটু বিবেচনা করি, আমি ডি গভীরতায় যখন গিয়েছিলাম তখন আসলে আমাদের যে অভিকর্ষ প্রভাব, আমাদের যে যে অংশটুকু সেই অংশটুকু শুধু এই যে আমাদের যে সার্কেলটা আমি দেখাচ্ছি ছোট সার্কেল ভিতরে, এই সার্কেলের উপর ডিপেন্ড করে। বাকি বাইরের যে অংশগুলো আছে পৃথিবীর সেই অংশের উপর নির্ভর করে না, কারণ সেই অংশগুলো আমাদের ওরকম ভাবে ই করতেছে না, মানে আকর্ষণ বা বিকর্ষণ ওরকম ভাবে আমাদের প্রভাব ফেলতেছে না, কিন্তু প্রভাব ফেলতেছে শুধু এই যে গোলীয় অংশটুকু সেই অংশটুকু। সেটা যদি আমি মানে এখান থেকে বিভক্ত করে নিই তাহলে মানে কি এই অংশটুকু হলো তখন আমাদের একটা বস্তু হয়ে যাবে, আর তার ভূপৃষ্ঠে যদি একটা বস্তু থাকে তখন আমাদের যে অভিকর্ষ ত্বরণ হবে সেটাই আমরা এখন নির্ণয় করবো। মূলত হলো তখন আমাদের এই যে গোল, এই গোল অংশটুকু আমি কেটে নিলাম। এখন এটুকুর যে ভর সেই ভরটাকে আমি এম প্রাইম দ্বারা প্রকাশ করলাম। আমাদের সম্পূর্ণ যে পৃথিবীটা ছিল সেই পৃথিবীর ভর আমরা প্রকাশ করছিলাম ক্যাপিটালের, আর এটা এই যে অংশটুকু আমি কেটে নিয়েছি পৃথিবী থেকে ভিতর থেকে সেই অংশটুকুর ভরকে আমরা এম প্রাইম দ্বারা প্রকাশ করি। আর এই যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা আসলে পাই আমরা, কারণ আমরা জানি পৃথিবীর যে ব্যাসার্ধ ছিল এটা হলো ক্যাপিটাল আর, যেহেতু আমরা ডি গভীরতায় প্রবেশ করছি তার মানে কি ওইটুকু অংশ বাদ যাবে ব্যাসার্ধ থেকে, তার মানে সেখানে থাকে কি আর স্মল আর, সেটাই হলো স্মল আর ইজ ইকুয়াল টু হলো আর মাইনাস ডি। তো এক্ষেত্রে যদি আমি ওই আগের মতো অর্থাৎ আমরা যখন ভর ভর থেকে অর্থাৎ আমাদের যে সূত্রটা ছিল আর কি জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কয়ার ছিল। এক্ষেত্রে আমরা যে ভরের যে এক্সপ্রেস গুলো ছিল যে ভর ইজ ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনত্ব, সেখান থেকে আমরা এই সূত্রটা আসলে পেয়েছিলাম, কিন্তু এক্ষেত্রে আমরা ওই একই রকম সূত্র আমরা এক্সপ্রেস করব। সেক্ষেত্রে আমাদের কি আসে দেখো, জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু এম প্রাইম বাই আর মাইনাস ডি এর স্কয়ার। অর্থাৎ এক্ষেত্রে আমাদের যে দূরত্ব হলো কি স্মল আর হলো আর মাইনাস ডি, এক্ষেত্রে আমরা এই এটা পাই, এক্সপ্রেসটা পাই, যে এক্ষেত্রে আমাদের জি প্রাইম হলো যে ওই স্থানের অভিকর্ষ ত্বরণ, আর এই অংশটুকু অর্থাৎ এই অংশটুকুর যে ভর সেটাকে আমরা এম প্রাইম দ্বারা প্রকাশ করলাম। তো এক্ষেত্রে যদি এটাকে আমরা যদি আবার একটু করি ড্রাইভ করি তখন আমরা কি পাই, যে আমাদের ভর ভর ইজ ইকুয়াল টু আমরা ধরলাম আয়তন ইন্টু ঘনত্ব। এক্ষেত্রে এই গোলকটু এই অংশটু অর্থাৎ এই অংশটার আয়তন হবে, এটা যেহেতু একটা গোলক সেহেতু হবে 4/3 ইন্টু পাই ইন্টু আর মাইনাস ডি এর হোল কিউব। একটু লেখাটা খারাপ হইতেছে, আর মাইনাস ডি এর হোল কিউব। তার মানে কি এটুকু বসাইলাম, আর নিচে থাকবে কি আর মাইনাস
ডি এর হোল স্কয়ার। তার মানে কি এখানে আছে স্কয়ার আর উপরে আছে কিউব, তার মানে কি এটা কাটাকাটি করলে উপরে একটা আর মাইনাস ডি থাকে। তো এই থেকে জি 4/3, আর এখানে যেহেতু সরি এখানে আমরা এটুকু পেয়েছিলাম ঘনত্ব, সরি আয়তন, তার মানে আয়তন যেহেতু আমরা ভর জানি কি আয়তন একটু ঘনত্ব, সেক্ষেত্রে ঘনত্ব রো, আর এটা তো পরিবর্তন হবে না, রো একই থাকবে, সেক্ষেত্রে রোটা আমি মিষ্টি হয়েছে। তো নিচে থাকতেছে 1 শুধু। দেখো এটুকু বুঝতে পারছি কিনা? ভাইয়া কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, এই জন্য আর কি স্পেস দিয়েছি। এইখানে আমরা এম প্রাইম আনতেছি, তার মানে পৃথিবী ভরটা বুঝতে পারি না, নেটওয়ার্কের সমস্যা, একটু আবার একটু বলো। হ্যালো, অন্য কেউ বুঝতে পারছো প্রশ্ন? হ্যাঁ ভাই, ভাই প্রশ্ন আমার বুঝতে হচ্ছে পারছি। তার মানে একটু বলো আমাকে, এক্সপ্লেন করো, মানে ওর প্রশ্নটা এক্সপ্লেন করতে পারো কিনা। ও হয়তো বুঝাইতে চাইছে এটা যে আমাদের মেবি আমরা যে অংশটুকু নিছি এই অংশটুকু, এটা নিয়ে প্রশ্ন করছে, রিগান প্রশ্ন করছিল মেবি নাকি? জি ভাই রিগান করছিলাম। নেটে প্রবলেম হয়তো। তোমরা বুঝতে পারছো সবাই? ভাইয়া আমি থার্ড নাম্বার টার্মটা বুঝি নাই এখান দিয়ে। জি ভাই, ওই যে এম এম প্রাইম যে ধরা হয়েছে ভাই, তারপর যে আর মাইনাস ডি কিউব আসলো হ্যাঁ, এখান থেকে, আর মাইনাস ডি ওইখান কিউব। থেকে। আচ্ছা যাই হোক, ভাই এই টার্মটা আমি বুঝি নাই। আচ্ছা এটা বোঝাচ্ছেন তাহলে, যে আমরা এখানে বলছিলাম যে আমার আমাদের, একটু ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ আমাদের আমি কি একটা বলবো বস্তু, আমার হ্যাঁ বলো শুনি একই সাথে তাহলে তাই। এইখানে মানে আমরা এম প্রাইম নিয়ে কাজ করতেছি, তার টোটাল ছোট আর একটা ভরের মতো নিতেছি, মানে পৃথিবীর ভিতরে আর একটা একটা পৃথিবী আর কি বলতে পারো। পৃথিবী, হ্যাঁ হ্যাঁ, যেমন আমরা আমাদের উপরের যে লেয়ারটা আমরা ক্যান্সেল করেছি, সেটার কোনো আকস্মিক সেটা আসলে আমাদের নেগলিজেবল ধরা হয়েছে আর কি, যে অনেক ক্ষেত্রেই তো আমরা অনেক কিছু নেগলিজেবল ধরি আর এটা নেগলিজেবল ধরা হয়, কারণ আমরা মূলত ওটা দ্বারা হিসাব করি না, সমস্ত বর তো মোটামুটি কেন্দ্রেই স্থাপন করা হয়। তো এখানে আর কি আমি মানে বলি, এইটার কি কোনো আলাদা কোনো থিওরি আছে যে মানে উপরের এইটার কোনো একটা শেলের হ্যাঁ কিছুটা থাকে তোমরা তার এই তোমার একটু বলে যে আমাদের এই যে পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডল আছে তারও কিন্তু একটা ভর আছে, আমাদের কিন্তু সেই ভরগুলো কিছু নেগলিজেবল ধরা হয়। আর এখানে যে গভীরতা যায় আসলে আমাদের মূলত প্রথম থেকে যে ড্র্যাগ করা, সেক্ষেত্রে ডেরিভেশনটা এরকমের যে খুব ক্ষুদ্র অংশে যদি প্রবেশ করি তাহলে অভিকর্ষ ত্বরণের মান কতটুকু পরিবর্তন হয়, সেখান থেকে আসলে বৃহৎ অংশে পরিবর্তন করা হয়। তার মানে এই যে অংশটুকু আসলে সেই অংশটুকু হলো ক্ষুদ্র অংশ, সেই ক্ষুদ্র অংশটায় প্রবেশ করছি, তারপরে হলো বিরাট অংশ। তো ক্ষুদ্র অংশ প্রবেশ করলে আসলে ওই যে ক্ষুদ্র অংশ ছিল উপরে যে অংশটুকু ছিল সেটুকু আসলে আমাদের ওই রকম ভাবে আকর্ষণ বা ওটা নেগলিজেবল ধরা হয়, কারণ আমাদের পৃথিবীর পৃষ্ঠেও কিন্তু অনেক বস্তু আছে, আমাদের যদি বায়ুমণ্ডল ধরা হয় সেক্ষেত্রে আমাদের অনেক বায়ুমণ্ডল আছে, সেটা তারও তো আকর্ষণ আছে, ওগুলো নেগলিজেবল ধরা হয়, ওরকমটা আর কি, এটাও নেগলিজেবল ধরা হয়। সেজন্য আমাদের যে অংশটুকু আছে, যে অংশটুকু আসলে ওই কিন্তু বিভিন্ন খনির ক্ষেত্রে বিভিন্ন, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ মানে বলো। বিভিন্ন খনির ভিতরে যখন রক্তটা অনেক বেশি, তো সেইটার ক্ষেত্রেও তো আমি হ্যাঁ দেখছি যে ওই উপরের আপার পার্ট কোনো ক্যালকুলেশনে আনা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ। এই জিনিসটা মানে ই ছিল যে এটা এটা এইটা হ্যাঁ, হিসাব এটা তো করলো না কেন, হ্যাঁ মানে এটা আমি বুঝতে পৃথিবীর পারছি। ধরো যতটুকু আমাদের যে পড়াশোনার লেভেল, ঢুকছে, এই লেভেলে ঢোকার হয়তো, পরের ওই শুধুমাত্র অতটুকুকে মনে হয় যেন একটা পৃথিবী ধরছে। হ্যাঁ অতটুকু কিন্তু আছে। ধরো আমাদের পড়াশোনার যে লেভেল, এই লেভেলে হয়তো আমাদের ওই রকম ভাবে অত টার্ম বা অত কঠিন টার্ম, আমাদের তো কিছু ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টর গুলো আসলে দূরে সরে আমাদের কাজ করতে হয়। হ্যাঁ যেমন হ্যাঁ আমরা গতির অধ্যায়ের ক্ষেত্রে যখন করছিলাম, তখন আমরা সবসময় ধরছিলাম একটা বল একটা বস্তু সমবেগে চলে বা এভাবে চলে সমত্বরণে চলে, আসলে এগুলা বাস্তবে খুব
রেয়ার আর কি, বাস্তবে পরিচালনা করা খুব রেয়ার। সমতরণ বলতে বাস্তবে আছে কিনা এটাও আমার জানা আছে কিনা, আমার মানে এরকম ভাবে তৈরি করাটাও খুবই একটা রেয়ার বিষয়। কারণ সব ক্ষেত্রে একটা ফ্যাক্টর আছে, অনেক ফ্যাক্টর আছে যেগুলো আমাদের এই ধরনের এগুলো বাধাগ্রস্ত করে। তার মানে আমাদের যে বুঝতে হবে এগুলো আসলে ওইগুলোকে নেগলেক্ট করে বুঝতে হবে, তারপরে হয়তো এগুলো এটাকে যখন আমরা ডিরেক্ট করবো তখন ওইটাকে নিয়ে আসা আমরা আবার ধরো এটা সঙ্গে শোধনী করবো, তারপর হলো যে এটা হলো যে আমাদের উচ্চতার পর্যায়ে। আমাদের প্রাথমিক অবস্থায় আমাকে এটা বুঝে আসলে আগাইতে হবে। যেমন আমার ক্ষেত্রে বলি, আমি যখন ইউনিভার্সিটিতে যখন প্রবেশ করি তখন আসলে আমাদেরকে যা শেখানো হয়েছে সেটা হলো মৌলিক বিষয়, কিন্তু এখন যা শেখানো হচ্ছে আমরা প্রায় শেষের দিকে, এতে এগুলো মৌলিক না, এগুলো হলো বাস্তবিক। কিন্তু ওই মৌলিকের সাথে কি করতেছে, বাস্তবিকটাকে তুলনা করে যে ফ্যাক্টর গুলো আছে সেই ফ্যাক্টর গুলো আসলে আমাদেরকে সংশোধন করে তারপর হলো যে আমাদেরকে চালাচ্ছে বা আমাদেরকে শেখাচ্ছে। এটাই হলো আমাদের মানে মৌলিক। হয়তো ওটার ভিতরে কোনো আকর্ষণ আছে, কিন্তু সেটাকে আমরা পরবর্তীতে এটাকে ওই ফ্যাক্টর গুলাকে আমাদের সংশোধন করার একটা ব্যবস্থা বা একটা সূত্র আবিষ্কার করে। মানে এটাই হলো বিজ্ঞানের উন্নত ধারা আর কি, মানে ক্ষুদ্র থেকে বড় আর কি। আর এখানে যে বিষয়টা হলো, এখানে আমরা বস্তুটা যেখানে নিয়েছে ওই বস্তু নেওয়ার পরে যতটুকু একটা সার্কেল পাওয়া যায় ওই সার্কেলটুকু আলাদাভাবে আরেকটা ধরো পৃথিবীতে কল্পনা করে ওটুকুর ভর নিয়ে বা ওটুকু নিয়ে আমাদের এখানে কাজ করছে, সেটাই হলো এখানের বিষয়। তার মানে বাইরের গুলো আমাকে নেগলেক্ট করে ওই এখানে একটা বস্তু আছে আর এই বস্তুটা, তার মানে কি তখন আমাদের আগে যে অভিকর্ষ স্তর নির্ণয় করছিলাম সেরকমটা আর কি আমরা পাচ্ছি। ওকে, জি বুঝতে পারছো তোমরা? ভাইয়া ওই যে আর মাইনাস ডি কিউব লাইনটা হ্যাঁ ভাইয়া হ্যাঁ, আর মাইনাস দিক, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ যে ভাই, ওই টার্মটা একটু বুঝিয়ে দেন। আমাদের এইটুকু নিয়ে আমরা কাজ করতেছি, বাকিগুলো কিন্তু আমরা জি নেগলেক্ট। এইগুলো কাজ করলে এটা হলো যে আমাদের ধরো একটা পৃথিবী আর এইখানে একটা বস্তু, এটাই তো আমরা বুঝাইতে চাচ্ছি নাকি? জি তার মানে এখন এটাকে হলো যে ধরো এটা আকর্ষণ যেহেতু করতেছে, তার মানে কি আমরা কি পাইছিলাম যে জি এম বাই আর স্কয়ার এরকম একটা না। জি এখন যদি পৃথিবীটাকে আমরা ছোট করে ফেলছি, ছোট করছি কতটুকু, আমাদের আগে ব্যাসার্ধ ছিল আর এর পরিমাণ, কিন্তু এখন ছোট করছি কত, যে ব্যাসার্ধ থেকে আমি ডি পরিমাণ ছোট করে ফেলছি। তার মানে তখন আমাদের এইটুকু ব্যাসার্ধ কত হবে, আর মাইনাস ডি না, আর মাইনাস ডি। তার মানে কি আমাদের আয়তন আমরা পেয়েছিলাম কি আগে, যে 4/3 পাই আর কিউব। এটা তো আমরা যে গোলকের আয়তন এটা তো আমরা সবাই জানি নাকি? তার মানে এখানে আর অর্থাৎ এই যে ছোট যে পৃথিবীটা আমরা নিয়েছি সেটা আর তখন কত হয়েছে, যে আরটা পেয়েছিলাম সেটা তো হলো কত, আর মাইনাস ডি। তার মানে কি এই আর মাইনাস ডিটাই হলো কি এখানে আর, তার মানে কি এটা আর মাইনাস ডি কিউব। আচ্ছা আর আচ্ছা আর এটা তো ঘনত্ব। এখন বুঝতে ঠিক পারছো? ভাইয়া হ্যাঁ ভাই কার্য একটা মানে কালারটা একটু চেঞ্জ করলে ভালো হয়, মানে কার্য একটা মানে সাথে মিশে যায়। আচ্ছা ঠিক আছে। এখন তোমার তোমার কি বুঝতে পারতেছো নাকি? হ্যাঁ ভাই জি ভাই বুঝছি। মানে এটা এখন ভাই আর ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তর মান তাহলে ওই উপরে কি ভাই আর কিউব রো হবে? হ্যাঁ আর কিউব, এটা গতকালকে বুঝাইছিলাম আর কিউব। আচ্ছা 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 ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তার মানে কি আমরা যে সূত্রটা পেয়েছিলাম এতক্ষণ ডিরাইভ করে, সেটা হলো জি প্রাইম ইজ ইকুয়াল টু জি ইন্টু 4/3 বাই ডি আর মাইনাস ডি ইন্টু রো। ঠিক আছে, তার মানে এখন এটাকে আমরা যদি আমাদের সরাসরি ডি দেওয়া থাকে যে এত গভীরতা যদি আমরা নিয়ে যাই, তার মানে কি আমরা এই সূত্রে আমরা ডি এর মানটা বসাইলে, আর যদি রো এর মান দেওয়া থাকে আর এর মান দেওয়া থাকে এবং জি এর মান যদি দেওয়া থাকে বা আমাদের দেওয়া না থাকে তো আর কি জি এর মান কনস্ট্যান্ট ধরে নেব। তার মানে কি তখন আমরা এই সূত্রে যদি বসাই দিই তাহলে আমরা জি প্রাইম অর্থাৎ ডি গভীরতা যদি একটা বস্তু নিয়ে যাওয়া হয় তখন আমরা তার ওই স্থানে অর্থাৎ ডি গভীরতা আমরা অভিকর্ষ স্তরণের মান পাবো। এখন দেখো যে আমাদের হ্যাঁ, আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো।
মানে আমরা যখন পৃথিবী থেকে উচ্চতায় গেলাম তখন জি এর মানটা যখন বিবেচনা করলাম তখন বিবেচনা করলাম যে জি ইকুয়ালস টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, মানে জিএম ডিভাইড বাই আর স্কোয়ার। এই সূত্রে আর এর জায়গায় আমার আরটা বাইরে আর প্লাস এইচ হয়ে গেছে, আর হ্যাঁ প্লাস এইচ হোল স্কোয়ার হয়ে গেছে। কিন্তু ভাই যখন গভীরতায় আসলাম, গভীরতায় আসার ক্ষেত্রে কি আমি জিএম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কোয়ার দিতে পারতাম না? মানে আমি তো গভীরতায় ঢুকতেছি, তো হ্যাঁ, ওটা এই ফর্মুলাটা কেন আসলো না? অত রিলেটেড কেন ফর্মুলাটা নিয়ে আসলো ওটাও না? ব্যবহার করতে পারো, এইটাও সমস্যা তো নেই। ব্যবহার। হ্যাঁ, ওটাও ব্যবহার করতে পারো। এটা তোমাদের এই সূত্রটা যে ও যে সূত্রটা বলছো, যে এই সূত্রটা তুমি ব্যবহার করতে পারো। এটা তো আমি আগেই দেখাইছি, এটার কথা বলতেছি নাকি? ভাইয়া যখন মানে তাই ভাইয়া যখন আমরা ধরেন একদম পৃথিবীর কেন্দ্রে পৌঁছে যাব, হ্যাঁ, এটা বুঝাচ্ছি তখন আমি। হ্যাঁ যখন ধরেন পৃথিবীর কেন্দ্রে একদম কেন্দ্রের কাছাকাছি যাব, সেইখানে তো ভাইয়া আর মাইনাস আর হয়ে যাবে, মানে একদম ম্যাক্সিমাম হয়ে যাবে বলা যায়। কিন্তু হ্যাঁ, কেন্দ্রের দিকে তো আমরা জানি যে আপনার বাড়তে বাড়তে শূন্য কেন্দ্রের দিকে যত তাড়াতাড়ি যাচ্ছে কমে যাচ্ছে। কমে তো যাচ্ছে। এই নিচে ডিভাইডারকে ডিভাইড, হ্যাঁ হ্যাঁ, এটা আমি বুঝাচ্ছি তোমাকে। দেখো, এই যে এখানে কিন্তু এম প্রাইম, এটা কিন্তু এম প্রাইম ছিল, অর্থাৎ আমরা যে এই যে অংশটুকু নিয়েছিলাম, অর্থাৎ এখানে যে আমরা এখান থেকে নিয়েছিলাম, তা এই অংশটুকুর ভর যখন যখন কেন্দ্রে যাবে তখন কিন্তু ওই যে অংশটা, অর্থাৎ তখন তো আরো কমতে থাকবে নাকি? তখন কমতে কমতে কি হয়ে যাবে, তখন এই যে এম, হ্যাঁ অর্থাৎ এম হ্যাঁ হ্যাঁ প্রাইমের ভাই, মান শূন্য হয়ে তাহলে যাবে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এম প্রাইমের মান শূন্য হয়ে যাবে। এই জন্য আমি এই সূত্রটা ব্যবহার করতেছি না সরাসরি, কারণ আমাদের তো এম প্রাইমের মান জানা নেই। জানা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা হয়তো এম এর মান জানা থাকতে পারে, কিন্তু সরাসরি কি কোনো সময় কোনো অঙ্কে এম প্রাইমের মান দেওয়া থাকবে না, এটা হয়তো বের করে নিতে হবে আমাদের। তার জন্য আমি এই সূত্রটা ব্যবহার করছি, যাতে করে তোমার সহজ হয়। তখন হয়তো এম প্রাইমের মান বের করতে না যেও, শুধু এই যে প্যারামিটার গুলো সরাসরি যদি দেওয়া থাকে, তাহলে এই প্যারামিটার গুলো এই সূত্রের মাধ্যমে বসাই দিয়ে আমি সহজ করতে পারবো। বুঝতে পারছো? হ্যালো, প্রশ্ন করছিলে জি কি? ভাইয়া। তাহলে আমি একটু সামনে আগাই। এখন দেখো, আমি এই এক্সপ্রেশনটাকে আর একটু ছোট করি। যে এখন যদি আমরা এই যে বি সমীকরণটাকে এই সমীকরণ দ্বারা ভাগ করে দেই, তাহলে দেখো কি আসে। বি সমীকরণটাকে এই সমীকরণ দ্বারা ভাগ করলে জি প্রাইম বাই জি, উপরে থাকবে যে জি ইন্টু 4/3 পাই আর মাইনাস জি রো, আর নিচে থাকবে কি জি 4/3 পাই আর রো। তুমি এই রো কাটাকাটি, 4/3 জি আর এই 4/3 জি কাটাকাটি, পাইও কাটাকাটি, শুধু উপরে থাকবে আর মাইনাস জি আর নিচে থাকবে শুধু আর। তখন আমাদের কি থাকে, যে এই জি প্রাইমটাকে রাখলাম এই পাশে, আর এই জিটাকে এই পাশে নিয়ে আসলে গুণ অবস্থায় থাকবে, উপরে আর মাইনাস ডি নিচে আর। এখন যদি শুধু অভিকর্ষ ত্বরণ দেওয়া থাকে ভূপৃষ্ঠের, এবং কত গভীরতায় আমি যাই, এবং পৃথিবীর ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, তাহলে আমরা সরাসরি এই ছোট্ট এক্সপ্রেশনটার মাধ্যমে আমি ওই স্থানে আর কি অভিকর্ষ স্তর নির্ণয় করতে পারবো। আসলে ম্যাক্সিমাম শতাংশ বা ম্যাক্সিমাম অঙ্ক এটা দ্বারাই থাকে, আর এটা দ্বারা কিছু থাকে। দেখো, এটা বুঝতে পারছি কিনা? এই সূত্রটা হলো যে আমাদের একটু গুরুত্বপূর্ণ একটা সূত্র এখানে, এটা দ্বারাই বেশি ম্যাথ থাকে। জি ভাই বুঝছি। আচ্ছা, তার মানে কি আমি যেহেতু এটা দ্বারা ব্যবহার করতে পারছি এবং এটা দ্বারা আমি ওই ডি গভীরতা অভিকর্ষ স্তর নির্ণয় করতে পারতেছি, তাহলে এটা দেখো। এখন দেখো, আমি এই সূত্রটাকে আর একটু মডিফাই করলাম, যেটা হলো এখান থেকে যদি আমি মডিফাই করি, তাহলে এটা আসে, যেমন এটাকে এটা দ্বারা ভাগ করে দিতে পারি এবং এটা ভাগ করে দিতে পারি, তখন এটা আর বাই আর থাকবে 1 মাইনাস ডি বাই আর। মানে কি, তখন আমাদের আর টু মডিফাই করলে এভাবে আসে। তখন আর টু সূত্রটা ভালোভাবে ব্যবহার করতে পারি, কারণ তখন আমাদের এই আর এর দুইবার মান ব্যবহার করতে হচ্ছে না। এখন দেখো, যে কেউ বলছে পৃথিবীর কেন্দ্রে যদি আমি যাই, তখন আসলে আমাদের অভিকর্ষ ত্বরণের মান কত হবে? জি ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, কারণ কি, তখন ডি এর জায়গায় আমি আর বসাচ্ছি।
কারণ কি গভীরতায় গেলে, পৃথিবীর কেন্দ্রে গেলে তখন আমাদের কত গভীরতা যাচ্ছে, তখন পৃথিবীর ব্যাসার্ধের সমান, সেটা ডি এর জায়গায় আমি যদি আর বসে, তখন আমাদের এই টার্মটা অন হয়ে যাচ্ছে, তার মানে 1 - 1 = 0, তার মানে 0 এর সাথে আমি যাই গুণ দিই না কেন 0 হয়ে যাচ্ছে। মানে কি আমরা এখান থেকে বলতে পারি যে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান 0। বুঝতে পারছি? জি ভাই। জি ভাই। আচ্ছা, জি তাহলে ভাই। এই বিষয়ে কিছু প্রবলেম দেখি। দেখো এখানে একটা প্রবলেম আছে, যে বলা আছে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে 300 কিলোমিটার ভিতরে অভিকর্ষীয় ত্বরণের মান কত। পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, মহাকর্ষীয় দূরভোগ দেওয়া আছে এবং পৃথিবীর ঘনত্ব দেওয়া আছে। তেমনি এক্ষেত্রে আমাদের যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো কি দেওয়া আছে, যে পৃথিবীর যে গভীরতায় আমি যাবো সেই গভীরতার মানটা দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, মহাকর্ষীয় দূরভোগ দেওয়া আছে, পৃথিবীর ঘনত্ব দেওয়া আছে। আমি এখান থেকে দেখি আমাদের ছিল যে ডি গভীরতায় যাব, ডি গভীরতা অভিকর্ষ ত্বরণ কত, আর ভূপৃষ্ঠ ত্বরণ জি, আসলে এটা আমার লাগবে না। তার মানে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো দেখি। এটা আমাদের জি প্রাইম দরকার। আমরা জানি আমাদের যে সূত্র ছিল, এক্সপ্রেশন ছিল কি, জি প্রাইম = জি × 4/3 পাই ডি আর মাইনাস ডি × রো। তার মানে আমি এখানে এই এক্সপ্রেশনে আমি যদি এখন এই মানগুলো বসাই দিই, তাহলে আমাদের জি প্রাইমের মান পেয়ে যাব। তো মানগুলো বসালাম, যে জি এর মান দেওয়া আছে 6.7 × 10⁻11 × 4/3 পাই, আর আর এর মান দেওয়া আছে, ডি এর মান দেওয়া আছে এবং রো এর মান দেওয়া আছে। এখান থেকে আমি জি এর মান পেয়ে যাব, জি প্রাইমের মান পেয়ে যাব। এটা একটা সিম্পল ম্যাথ। দেখো এটা হচ্ছে কিনা। জি ভাই। জি ভাই। ওকে, তাহলে আমি সামনে আগাই। দেখো অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, আমরা দুটো কারণে অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তন দেখছি। একটা দেখছি ভূপৃষ্ঠ থেকে যখন উপরের দিকে যাচ্ছে তখন একটা দেখছি, আর ভূপৃষ্ঠ থেকে যখন নিচের দিকে যাচ্ছে অর্থাৎ গভীরতায়, তখন আমরা একটা দেখছি পরিবর্তন। এবং দু ক্ষেত্রে দেখছি পরিবর্তন কমে যাচ্ছে, অর্থাৎ ভূপৃষ্ঠে যত মান পাচ্ছে অভিকর্ষজ ত্বরণের, উপরের দিকে গেলেও কমে যাচ্ছে এবং নিচের দিকে গেলেও কমে যাচ্ছে। কিন্তু আরো একটা কারণে অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তন ঘটে, সেটা হলো আমরা তো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে তাদের নিজের অক্ষে আর কি, পৃথিবীর অক্ষে, কিন্তু পৃথিবী নিজ অক্ষে থাকা অবস্থায় আরো একবার ঘুরতেছে, সেটা হলো আর্নিং গতির কারণে। এটা আমরা জানি কিনা? জি ভাই। জি ভাই, আর্নিং জানি। গতির কারণে, এবং এর কারণে আমরা দিন এবং রাত্র এই বিষয়টা উপলব্ধি করতে পারতেছি যে পৃথিবী আর্নিং গতির কারণে একটা পৃথিবী নিজ অক্ষে থাকা অবস্থায় ঘুরে। এখন দেখো আর্নিং গতির কারণে যখন ঘুরে তখন বিষয়টা কিরকম, যে আমাদের এভাবে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে, পৃথিবীটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে সূর্য আসলে পূর্ব দিক থেকে উদয় হচ্ছে। তার মানে কি এভাবে যদি ঘুরে, তার মানে সূর্য পূর্ব দিক থেকে উদয় হচ্ছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি। মানে এভাবে যদি ঘুরে, তার মানে কি, দেখো আমরা যদি কোনো একটা পার্কে যদি দেখি, তা পার্কের ক্ষেত্রে আমরা দেখি কি, যদি আমরা এ ধরনের তোমার খেলার বা ইটে উঠি, তখন আমরা দেখি কি আমরা বাইরের দিকে চলে যাচ্ছি, এরকম অবস্থা দেখি না? যখন এটাকে কি বলে তোমার জি ভাই। চরকা বলে বা যেটাই আমরা বলি না কেন, যে আমরা মনে হচ্ছে নাগরদোলা ভাই, নাগরদোলা বা হ্যাঁ, এরকম আর কি, যে আমরা বাইরের দিকে ছিটে যাচ্ছি এরকম, বা বাইরের দিকে সরতে যাচ্ছি। তার মানে কি আমরা কিছুটা বাইরের দিকে সরে যাই, তার মানে যার কারণে কি আমাদের ভিতরের দিকে যে চাপটা ছিল সেটা কমে যাচ্ছে। তার মানে যার কারণে আমাদের যে বল বা আমাদের যে এইটা, সেটা আমরা বাইরের দিকে অনুভব করতেছি। তার মানে পৃথিবীও যদি ঘুরতেছে, দেখো পৃথিবী যখন ঘুরে তখন আমাদের এই যে পোল, নর্থ পোল এবং সাউথ পোল বরাবর একটা এক্সিস আছে, এটাকে বলা হয় পোল এক্সিস। এই এক্সিসের সাপেক্ষে আসলে ঘুরতেছে, যার কারণে দেখো এইখানে, অর্থাৎ এই পোলের এইখানে কিন্তু যখন ঘুরছে তখন এই বরাবর যদি আমাদের একটা বস্তু থাকতো, তার মানে সেই বস্তুটা কিন্তু অনেক গুণ ঘুরে আসে, অনেক দূর ঘুরে আসে,
আর এইখানে অর্থাৎ পোলের নিকটে যদি বস্তু থাকতো সেটা কিন্তু খুব কম দূরত্ব করে আসে, কিন্তু দুটো যদি একবার ঘুরে আসে সেক্ষেত্রে এটার দূরত্ব কিন্তু খুব কম থাকে, কিন্তু এটার দূরত্ব বেশি থাকে। দূরত্ব বেশি থাকা অবস্থায় এইখানে যে বেগটা বস্তুর যে বস্তু থাকবে তার বেগটা এই পোলের নিকটের যে বস্তু থাকবে তার চাইতে খুব বেশি থাকবে। যার কারণে এইখানে দেখো, এটার ক্ষেত্রে দেখো, এটা যেহেতু ঘুরতেছে দেখো, এটার খুব কাছে অর্থাৎ যে জায়গায় খুব রশি সেই জায়গায় খুব দূরত্ব কিন্তু কম, কিন্তু যে জায়গায় দূরত্ব বাড়তেছে বলতে রশির দূরত্ব বাড়তেছে সেক্ষেত্রে কিন্তু তাদের যে সরে যাওয়ার দূরত্ব কিন্তু বেশি। ঠিক এই পৃথিবীর ক্ষেত্রে একই রকম, যে আমাদের পোলের নিকটের যে আমাদের ঘূর্ণনের ফলে যে বাইরের দিকে সরকে যাওয়ার প্রবণতা সেটা খুব কম, কিন্তু এই যে বিষুবীয় অঞ্চলে অর্থাৎ বিষুব রেখা বরাবর যদি বা কাছাকাছি অঞ্চলে যদি বস্তু থাকে তাদের মানে সরকে যাওয়ার প্রবণতা বেশি, আর সেক্ষেত্রে সেখানের গতিবেগ বা ওই বস্তুর বেগটা বেশি থাকে। যার কারণে আমাদের এটা বাইরের দিকে সরকে যায়, যার কারণে আমাদের ভূপৃষ্ঠের ভিতরের দিকে যে একটা বল থাকে সেটা খুব কম অনুভব হয়। এখন দেখো এটা বুঝতে পারছি কিনা, এটার ক্ষেত্রে কারো প্রশ্ন আছে কিনা একটু দেখি। ভাইয়া শেষের এই কথাটা ক্ষেত্রে বুঝি নাই। হ্যাঁ, কি বুঝো না একটু স্পেসিফিকলি বলো। শেষে কি বললেন ভাই, ওটা বুঝি নাই, ওই নেটওয়ার্কের প্রবলেম করতেছিল তো। আচ্ছা, শেষে কি বললেন আমাদের যে এখান থেকে কি যেমন যখন আমাদের পৃথিবীটা ঘুরতেছে তখন কি হচ্ছে, এই যে পোলার এক্সিসে অর্থাৎ পোল এক্সিস বরাবর আমাদের পৃথিবীটা ঘুরতেছে। মানে এখানে যদি আমরা তো গোলক দেখতেছি, কারণ কি এখানে আমাদের গোলকের এখানে থাকে আর এখানেও আমাদের পাতা থাকে, তারপর আমাদের গোলকটা ঘুরে, তার মানে কি এই বরাবর অর্থাৎ বিষুবীয় অঞ্চলের দিক দিয়ে আসলে বেশি ঘুরে আসে, যার কারণে এখানে গতিবেগটা বেশি থাকে। কিন্তু এই পোলে এখানে গতিবেগটা খুব কম থাকে, তার মানে এখানে ঘুরলে আসলে ততটা অনুভব হয় না, কিন্তু এই দিক থেকে তাকাইলে মনে হয় যে অনেকখানি ঘুরে আসছে। যার কারণে যেমন এটার ক্ষেত্রে দেখতে দেখতে পাচ্ছি যে এই কাছাকাছি অর্থাৎ যেখানে রশিটা বাঁধা সেক্ষেত্রে আসলে কম দূরে যাচ্ছে, কিন্তু এই যে রশিটা যখন আরো বেশি পরিমাণ বাড়তেছে ঠিক তখন কি হচ্ছে, তাদের দূরত্বের পরিমাণটা অর্থাৎ সরকে যাওয়ার পরিমাণটা কিন্তু বাড়তেছে। সেক্ষেত্রে এক্ষেত্রেও মানে পৃথিবীর যে গতিবেগ আছে সেই গতিবেগের কারণে কিন্তু এই ক্ষেত্রে আসলে তার যে সরকে যাওয়ার প্রবণতা এইখানের প্রবণতার চাইতে বেশি, অর্থাৎ পোলে যে প্রবণতা থাকবে কিন্তু বিষুবীয় অঞ্চলের ওই প্রবণতা পোলের প্রবণতার চাইতে বেশি থাকবে। এটাই আমি বলতে চাইছি। না মানে এই নিরক্ষরেখা বরাবর যদি আমি 0 ডিগ্রি, নিরক্ষরেখাকে তো 0 ডিগ্রি বলা হয়, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, পোলটা পোলটা তো হয়ে গেছে একদম 90-তে। তো হ্যাঁ, 90-তে। একদম 90 বরাবর যদি আমি থাকি আর যদি নিরক্ষরেখা বরাবর, যেহেতু আমরা কজের অনুপাত 0 হতে পারি, ধরেন কোন একটা অ্যাঙ্গেল, সার্টেন একটা অ্যাঙ্গেলে, আমরা এখন যদি বিবেচনা করি যে আপনার আমি পোল বরাবর আছি, একদম নর্থ পোলে আছি, হ্যাঁ, ওখানে আমার অ্যাঙ্গেলটা আছে টোটালি 90 ডিগ্রি আসে। 90 ডিগ্রি তো এই ক্ষেত্রে, হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার যখন cos 90-র সাথে থাকে তখন তো মানটা মানে 0 হয়, মানে তার মানে সেটা আমি বোঝাচ্ছি, এই, এটা আমি সবাইকে তার বোঝাচ্ছি, মানে, এটাকে আমি হ্যাঁ ভাই, বিস্তারিত বোঝাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখো এই এইটা, আসলে এই প্রবণতা অর্থাৎ অভিকর্ষকরণের মানটা পরিবর্তন যে হচ্ছে এটা কিসের কারণে, পৃথিবীর আহ্নিক গতির জন্য। তো দেখো এক্ষেত্রে আমি একটা পৃথিবী আসলে নিয়ে আসলাম আর একটা পৃথিবী, যেটার কারণে আমি দেখাচ্ছি যে আমরা সাধারণত অক্ষাংশ আর দ্রাঘিমাংশ সম্পর্কে জানি, যে দ্রাঘিমাংশ হলো যে এই যে পৃথিবী বরাবর এই রেখাগুলো হলো দ্রাঘিমাংশ, এই রেখাগুলো আমার কাজটা দেখতে পাচ্ছ, সরি, এই যে এই রেখাগুলো দেখতে পাচ্ছ। ব্লু রেখাগুলা। হ্যাঁ, এই যে ব্লু রেখা বলতে যেগুলো খাড়া খাড়া রেখা এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে হ্যাঁ। রেখার মতো আর কি, এটা হলো তোমার দ্রাঘিমাংশ। আর অক্ষাংশ হলো এই যে নিরক্ষরেখা বরাবর, এটাকে ইকুয়েটর বলা হয় বা বিষুবরেখা বলা হয়, এই রেখা বরাবর সমান্তরাল আর কি, এই রেখার সমান্তরালে যে রেখা এগুলো, এবং এই রেখা হলো তোমার হলো অক্ষাংশ, ঠিক আছে, এই রেখা হলো অক্ষাংশ। তার মানে কি এই রেখাগুলো হলো আমাদের অক্ষাংশ। তার মানে এখানে দেখো এটা হলো 90 ডিগ্রি দ্রাঘিমাংশ, এই রেখাটা 120 ডিগ্রি দ্রাঘিমাংশ, এই যে রেখাটা, এই যে কালো রেখাটা মোটা, এটা হলো 0 ডিগ্রি দ্রাঘিমাংশ। কিন্তু অক্ষাংশ হলো এই রেখাটা হলো 0 ডিগ্রি অক্ষাংশ। কিন্তু উপরে যখন যাব তখন এই যে রেখাটা, এই রেখাটা হলো 30 ডিগ্রি অক্ষাংশ, এই রেখাটা হলো 60 ডিগ্রি অক্ষাংশ, আর এইখানে যেটা অর্থাৎ পোলে সেটা হলো 90 ডিগ্রি। তেমনি নিচের দিকে গেল এই যে এটা হলো তোমার হলো যে 30 ডিগ্রি, এটা হলো সাউথের দিকে, আবার 60 ডিগ্রি আছে, আবার সাউথ পোলে ওই জায়গায় 90 ডিগ্রি আছে। তার মানে বুঝতে পারতেছো অক্ষাংশ দ্রাঘিমাংশটা, এটা আমরা আগেই জানতাম।
ঠিক আছে, তাহলে আমি আগাচ্ছি। তার মানে এটা কিন্তু একটু মাথায় রাখবা যে অক্ষাংশ দ্রাঘিমাংশের ব্যাপারটা। তার মানে আমাদের এই যে এখান থেকে 0, 0-র পরে 1, 2, 3 করে আমাদের এই অক্ষাংশ বাড়তে থাকবে, এবং এখানে 30, আবার 30-এর পর বাড়তে বাড়তে এখানে 60, 60-এর পর বাড়তে বাড়তে এখানে 90। তার মানে এভাবে বাড়ে। তো এখন দেখি আমাদের আসলে এই যে পৃথিবীর আহ্নিক গতির জন্য যে কমতেছে, এই কমার কারণটা কি আমরা সম্পূর্ণরূপে দেখব। তো ধরো যে আমাদের এই যে গোল একটা নিয়েছি, এটা ধরো পৃথিবীকে আমরা 2D ডায়াগ্রামে নিয়েছি, যে পৃথিবীকে কেটে নিলাম। যে আমাদের আগে যেটা দেখছি যে এই বরাবর আমরা কেটে নিয়ে মোটামুটি এই বরাবর যদি কেটে অর্ধেক করে ফেলাই, তার মানে কি তখন আমরা যে অংশটুকু দেখবো সেটা হবে এইরকম, অর্থাৎ পৃথিবীটাকে আমি পোল বরাবর কেটে ফেলছি, তখন আমাদের এই বরাবর থাকবে। তো এই বরাবর এই রেখাটা আমরা কি বলছিলাম, যে বিষুব রেখা, এটাকে ইকুয়েটর বলছিলাম, বা বিষুব রেখা বা নিরক্ষ রেখা বলছিলাম। যে এই রেখাটা তার মানে কি এ পাশে হলো ইস্ট আর এ পাশে হলো ওয়েস্ট, এটা আমরা সব সময় জানি। আর এই রেখাটা হলো পোল এক্সিস, যার হলো যে উপরে হলো নর্থ আর নিচে হলো সাউথ। এবং পৃথিবীটা কোন দিকে ঘূর্ণন করতেছে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে। তার এই আমাদের চিহ্নের মাধ্যমে বোঝা যাচ্ছে যে পৃথিবীটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরতেছে। তার মানে এটা বুঝতে পারতেছি। যেমন এটা হলো যে আমাদের সাধারণ চিন্তা ভাবনা। এখন দেখো যদি আমি আরেকটা হলো যে আমাদের যে পৃথিবীটা ঘুরতেছে তার একটা কৌণিক বেগ আছে, সেই কৌণিক বেগ সম্পর্কে যদি আমরা না জানি, এটা পরে জানবো। তো তার কৌণিক একটা বেগ আছে, সেটা আমরা পরে জানতেছি, সেটাকে আমরা ওমেগা দ্বারা প্রকাশ করতেছি। আর ধরো পৃথিবীর এই স্থানে যদি আমরা পি বিন্দু ধরলাম, এই স্থানে একটা বস্তু আছে, এই বস্তু সম্পর্কে জানবো আসলে এই বস্তুর ক্ষেত্রে কতটুকু আণবিক জন্য অভিকর্ষ ত্বরণ কমে, সেটা আমরা এখন হিসাব করবো। তো এই বস্তুটা হলো পি বিন্দুতে এম ভরের একটা বস্তু নিলাম, এবং সেটা দেখো যে পৃথিবীটা যখন ঘুরতেছে তখন এই বরাবর ঘুরে আসতেছে, যে এই বরাবর ঘুরে আসতেছে এরকমের। তার মানে কি চারদিক থেকে এইখানে যদি একটা বস্তু রাখতাম আমি, তার মানে কি সেটা এই বরাবর আমাদের ঘুরে আসবে। ঠিক তেমনি এই বস্তুটা যেহেতু এখানে রাখছি, সেহেতু এই বস্তুটা কিভাবে ঘুরবে, এই বস্তুটা ঘুরবে এই রেখা বরাবর। এটা বুঝছি কিনা দেখো। জি ভাই। জি ভাইয়া। তার মানে কি আমি যদি এখানে বস্তুটা রাখি, তাহলে বস্তুটা আমাদের এই রেখা বরাবর ঘুরে আসবে। ঠিক আছে, তার মানে এখন দেখো এই এখান থেকে যদি আমি এই যে পোল এক্সিস আর এই যে রেখা যে বরাবর ঘুরতেছে, এখানে একটা সার্কেল উৎপন্ন হবে, অবশ্যই এখানে একটা বৃত্ত উৎপন্ন হবে, এই বৃত্ত বরাবর এই বস্তুটা ঘুরে আসবে। তখন এই বৃত্তর ক্ষেত্রে যে আমরা একটা ব্যাস পাবো, আর ওই উপর থেকে পোল এক্সিসের যে একটা রেখা আছে, এটার যে ছেদবিন্দু, এই ছেদবিন্দুটাকে আমরা বলতে পারি যে এস, বা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে বৃত্ত বরাবর এই বস্তুটা ঘুরে আসতেছে, তার যে কেন্দ্র, ওই বৃত্তের কেন্দ্র, সেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করতে পারি। এবং যে বরাবর ঘুরতেছে তার যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটাকে আমরা আর দ্বারা, স্মল আর দ্বারা প্রকাশ করতে পারি। তার মানে কি এই যে ব্যাসার্ধটা যে বৃত্ত বরাবর ঘুরে আসতেছে, সেটাকে আমরা স্মল আর দ্বারা প্রকাশ করলাম। এখন দেখো আমাদের যে পৃথিবীর যে কেন্দ্র, সেটাকে আমরা ও দ্বারা প্রকাশ করলাম, এবং পৃথিবীর যে ব্যাসার্ধ, সেটা আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করলাম। এখন দেখো ওই বস্তুটা, যে বস্তুটা মানে নিলাম, সেই বস্তুটা কেন্দ্র থেকে যে দূরত্ব, সেই দূরত্বটা কত, সেই দূরত্ব আমরা জানি যে এটা হলো যে পৃথিবীকে যদি আমরা গোল হিসেবে বিবেচনা করি, তাহলে যদি পৃথিবীর পৃষ্ঠে আসে, তাহলে ওই বস্তুটা পৃথিবীর কেন্দ্র থেকে ব্যাসার্ধ সমান দূরত্বে আছে। তার মানে কি এই দূরত্বটা কত হবে, তাহলে পৃথিবীর ব্যাসার্ধের সমান, সেটা কত আর। আর এই পৃথিবী যে কোণ উৎপন্ন করতেছে, অর্থাৎ ওই বস্তুটা আর পৃথিবীর ব্যাসার্ধের সাথে ওই বস্তু আর পৃথিবীর কেন্দ্র সংযোগকারী রেখা, সেটা যেটা কোণ উৎপন্ন হতেছে, সেটা হলো আলফা। এই আলফাই হলো আমরা বলছিলাম যে অক্ষাংশ, যে অক্ষাংশের মান, অর্থাৎ এই বস্তুটা কোথায় অবস্থান করতেছে সেটা অক্ষাংশ। তার মানে কি আমাদের যে বিশ্ব একেবারে শূন্য, অর্থাৎ এইখানে যদি অবস্থান করতো, তার মানে কি তখন হয়তো 0 ডিগ্রিতে, যদি অল্প বাড়তে বাড়তে এই অবস্থানে যখন তারা যাবে, তখন এটাকে আমরা আলফা, বা যে কোনো অবস্থানে কি আলফা ধরছি। তার মানে কি এখান থেকে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একেবারে পোলার এক্সিসে যায় 90 ডিগ্রি হবে। তার মানে কি পোলে যায় 90 ডিগ্রি হবে, তার মানে কি এখানে হবে 0 অক্ষাংশ, তারপরে হলো যে বাড়তে থাকবে, এই অক্ষাংশগুলো বাড়তে বাড়তে এখানে হবে 90 ডিগ্রি অক্ষাংশ। তার মানে কি আমাদের এই কোণের মানটা হবে অক্ষাংশের মান, কত ডিগ্রি অক্ষাংশ। দেখো এটুকু বুঝতে কিনা। আচ্ছা, দেখো এখন আমাদের এই বরাবর আমরা যেহেতু দেখলাম যে এই বরাবর ঘুরতেছে, মানে এই বরাবর ঘুরলে
আসলে এই বস্তুটা আমাদের এই দিক, এই যে রেখাটা আমি দেখাচ্ছি এই দিক বরাবর সরকে যাওয়ার প্রবণতা অবস্থান করবে। যদি এই বরাবর ঘুরতো তার মানে কি তখন বস্তুটা ঠিক এই বরাবর ঘুরে যেত, এই যে এদিকে আমার কার্সর দিকে দেখাচ্ছি এদিকে সরকে যাওয়ার প্রবণতা থাকতো। কিন্তু যখন আমাদের এই বরাবর ঘুরতেছে তখন এই বস্তুটা এই সমান্তরালেই কিন্তু এদিকে সরকে যাওয়ার প্রবণতা আছে। আবার দেখো এই বস্তুটা যে ইতে সরকে যাবে সেটা সূত্র হলো এম ওমেগা স্কয়ার আর। এই সূত্রটা হয়তো তোমাদের অনেকের জানা বা অনেকের জানা না। এই সূত্রটাকে বলা হয় কেন্দ্র বিমুখী বল। কেন্দ্র বিমুখী বলের আরো সূত্র আছে, এই সূত্র হলো এম, আর এটা হলো কৌণিক বেগ, আর এটা হলো যে বরাবর ঘুরতেছে বা যে ব্যাসার্ধ নিয়ে ঘুরতেছে সেই ব্যাসার্ধ হলো এই আর। যে ব্যাসার্ধ বরাবর ঘুরতেছে সেই ব্যাসার্ধটা হলো আর। তার মানে কি আমার এম ওমেগা আর, এম ওমেগা স্কয়ার আর হলো আমাদের এই যে বস্তুটা ঘুরতেছে সেই বস্তুটার কেন্দ্র বিমুখী বলের পরিমাণ। এখন দেখো আরেকটা বল আছে, এই বস্তুর পর আরেকটা বল ক্রিয়া করে, সেই বলটা হলো মানে কেন্দ্র বরাবর, পৃথিবীর পৃষ্ঠের কেন্দ্র বরাবর যে বলটা ক্রিয়া করে সেটা আমরা জানি, সেটা হলো অভিকর্ষীয় বল অথবা এই বস্তুর ওজন। তার মানে কি এই বস্তুর ওজন কত, এম। সেটা কোথায় কাজ করবে, ওই বস্তু থেকে সরাসরি কেন্দ্র বরাবর কাজ করবে। তার মানে কি এই বস্তুর উপরে এই ঘূর্ণনের ফলে একটা বল কাজ করে, সেটা হলো এম ওমেগা স্কয়ার আর, সেটা হলো কেন্দ্র বিমুখী বল। কিন্তু এই বস্তুর উপর যদি ঘুরতো আর নাও ঘুরতো তারপরে একটা বল ক্রিয়া করতো, সেটা হলো বস্তুর ওজন বা অভিকর্ষ বলের প্রভাবে, সেটা হলো এমজি। দেখো এটা বুঝছে কিনা। শুনতেছো তোমরা? জি ভাই। আচ্ছা হ্যাঁ এটুকু ভাই বুঝছো? শুনতেছি। এটুকু বুঝছো কিনা? হয়তো তোমাদের এটার ক্ষেত্রে প্রবলেম থাকতে পারে যে এই সূত্রটা আসলো কোত্থেকে। এই সূত্রটা আমি পরে হয়তো ডিরেক্ট করে দেখাবো না, কিন্তু এই সূত্রটা হলো কেন্দ্র বিমুখী বলের মান। হ্যাঁ, ওইটা কি ভাই ওই কেন্দ্র বিমুখী বল এমভি স্কয়ার ডিভাইড বাই আর, ওইখানে ভি এর জায়গায় ওমেগা স্কয়ার আর স্কয়ার, এরপরে আর একটা কাটা দিয়ে এম ওমেগা স্কয়ার কাটা আর দিয়ে এইভাবে এম ওমেগা স্কয়ার আসে। আমাদের আমরা জানি কি এমভি স্কয়ার বাই আর, কিন্তু ওমেগা সমান জানি কি ভি বাই আর। সেটা হলো উপরে ওমেগা হলো দিয়ে তোমার এই কাটাকাটি করার পর শুধু এম ওমেগা স্কয়ার আর থাকে। এটুকু বুঝছি নাকি, আমি আগাইতে পারি নাকি? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তবে দেখো এটাকে যদি আমি একটু উপঅংশে বিভক্ত করে নিতে পারি, যেহেতু আমাদের আসলে পৃথিবীর পৃষ্ঠে যখন যাব এখানে যদি আমি অবস্থান করি তার মানে কি আমাদের মাথা মূলত থাকবে এইদিকে, মাথা মূলত থাকবে এই দিকে এই রেখা বরাবর, আর আমাদের পা বা বলতে সমভূমি থাকবে এই রেখা বরাবর। আমি তোমাকে দেখাচ্ছি একটু যে এই রেখা বরাবর আমরা দাঁড়াই থাকবো, আর আমাদের ভূমি আমাদের দেখাবে এরকম। তার মানে কি তখন আমাদের ওই যে জ্যামিতিতে যখন আমি এক্সিস কল্পনা করছি তখন আমাকে এটা এক্স এক্সিস আর এটা সরি এটা ওয়াই এক্সিস এর মতো আর এটা এক্স এক্সিস এর মতো কাজ করবে। তখন আমাদের এটা হবে উলম্ব বরাবর আর এটা হবে ভূমি বরাবর। তার মানে কি যখন আমি এইখানে অবস্থান করব তখন এই এক্সিস বরাবর হবে ভূমি আর এই এক্সিস বরাবর হবে আমাদের দাঁড়াই থেকে আমাদের লম্ব। এটুকু বুঝছি কিনা আমার একটু কনফার্ম করো। জি ভাই বুঝছি। অর্থাৎ পৃথিবীর এখন যে জায়গায় যাব সে জায়গায় তো ওইখানের ভূমি এবং ওইখানের উলম্ব কল্পনা করবো ওইখানে, ঠিক আছে? শুনতে পাচ্ছ তো আমাকে? জি ভাইয়া জি ভাই। বুঝছি ভাই। এটা তো হচ্ছে কেন্দ্র থেকে জি ভাই, পৃথিবীর যে কোনো সাইডে গেলে ভাইয়া এখানে হ্যাঁ। ওয়াই উপরে হবে আর এক্স পাশে হবে। এটাকে বলা হয় লোকাল এক্সিস, ঠিক আছে? মানে জি যেখানে ভাই। যাব সেখানে ভূমি তো এভাবে থাকবে, আর আমরা যদি দাঁড়াই থাকি তাহলে উপরে উলম্ব বরাবর থাকবে এভাবে। এটাই আর কি। জি ভাই আগান। তার মানে দেখো আমার এই বলটাকে, অর্থাৎ এখন যে এই বলটা আছে এই বলটাকে আমি দুটো অংশে ভাগ করতে পারি, একটা এক্স এক্সিস বরাবর আর একটা ওয়াই এক্সিস বরাবর। একটা এক্স এক্সিস বরাবর ভাগ করলাম, একটা ওয়াই এক্সিস বরাবর ভাগ করলাম। কোনটা? এই বলটাকে। এই বলটাকে ভাগ করলে দেখো আমাদের এই কোণটা ছিল আলফা, তার মানে কি এই কোণটা তখন কি হবে? আলফা হবে না? যে আমাদের এই রেখা বরাবর এটার সাথে কোণ করছে আলফা কোণ, তার মানে কি এটা ওই রেখার এই রেখার সমান্তরালে, তার মানে কি তখন এই কোণটা হবে কি একই কোণ অর্থাৎ আলফা কোণ। এখন দেখো আমরা যখন কোণের সাথে যে এক্সিসটা থাকবে সেই এক্সিসের জন্য আমরা কি নিয়েছিলাম?
উপাংশ পারলে cos নিতাম, তার মানে এক্ষেত্রে আমরা cos নিছি, যেমন m ওমেগা স্কয়ার cos আলফা, ঠিক আছে। আর অপর এক্সিসের জন্য আমরা নিতাম কি sin, তার মানে কি ভূমির সাথে থাকলে হলো বা আমরা যে এক্সিসের সাথে আমার কোণ থাকবে সেটা বরাবর আমার ওই কোণ হবে cos আলফা আর বাকিটা হবে sin আলফা। এটার ক্ষেত্রে কারো কনফিউশন থাকতে পারে, যদি থাকে তো বলতে পারো আমাকে, আমি তাহলে একটু ডিটেইলসে বলবো। কারো কনফিউশন আছে? না থাকলে আমি আগাবো। বুঝতে পারছো? হ্যালো, জি জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। তাই দেখো এই কোণটাও কিন্তু আলফা হয়ে যাচ্ছে তখন, কারণ এটার সাথে আর এটা এই রেখাটা সমান্তরাল, তখন এই কোণটাও আলফা। এখন দেখো লব্ধি বল আমাদের মূলত যে কমে যাবে, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ বা অভিকর্ষ বল কমে যাচ্ছে, সেক্ষেত্রে এই যে বলটা, এই বলটা কোনো কাজ করতেছে না। আমাদের একটু উপাংশ ভাগ করতেছি, সেহেতু এই দুইটা উপাংশ ভাগ করার ফলে এটা নিয়ে আমরা কোনো কাজ করবো না, আমরা কাজ করব এই যে লাল যে এটা আছে, রেখাটা আছে, এই উপাংশ আর এই হলুদ উপাংশ, এই দুটো নিয়ে কাজ করব। আর এই সবুজ উপাংশ যেহেতু আমাদের দুই উপাংশ ভাগ করে নিয়েছি, তখন আমরা এই একটা দুইটি তিনটা বল আছে, এই তিনটা বল নিয়ে আমরা কাজ করব। এখন দেখো এই বলটা আর এই বলটা 90 ডিগ্রিতে আছে, তার মানে কি এই 90 ডিগ্রিতে থাকলে এই বলটার সাথেও এই বলটা 90 ডিগ্রিতে আছে। তো আমাদের 90 ডিগ্রিতে যদি কোনো বল থাকে, সেই বল আসলে কোনো কাজ করে না। এটা আমরা মোটামুটি যদি তোমরা নিউটনের বলবিদ্যা শাখায় আমরা হয়তো পড়ে থাকতে পারি, আর অথবা আমরা ভেক্টরের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে 90 ডিগ্রিতে যদি কোনো বল বা 90 ডিগ্রিতে কোনো গতি থাকে, তাহলে ওইটা ওই 90 ডিগ্রির অন্য কোনো বল বা গতির ক্ষেত্রে কোনো প্রভাব সৃষ্টি করে না। সেক্ষেত্রে এটা যে আমাদের এই বলটা আসলে আমাদের কোনো প্রভাব সৃষ্টি করতেছে না, কিন্তু ওজন কমানো অথবা জি এর কমানোর ক্ষেত্রে আমাদের এই বলটা কাজ করতেছে, কারণ আমাদের ওজন কাজ করতেছে নিচের দিকে এই বরাবর, কেন্দ্র দিক বরাবর, আর কেন্দ্র বিমুখী কাজ করতেছে এই বলটার সঙ্গে। তার মানে কি আমার ওজন কমানোর জন্য যে বলটা কাজ করতেছে এটা, তার মানে এই দুটো বলের যে লব্ধি, সেইটাই এখন আমাদের এইখানে থাকলে আমার ওজন অনুভব হবে, কারণ আমার এইটুকু কি হয়ে যাচ্ছে যে আমার বাইরের দিকে ক্রিয়া করছে, আর আমাদের ওজন যতটুকু ছিল সেটা আমাদের ভিতরের দিকে ক্রিয়া করছে। তার মানে কি এই দুইটা বলের এখন যে লব্ধি থাকবে, এই লব্ধিটি হলো আমাদের এখন যে আমরা যে ওজনটুকু অনুভব করবো, সেই ওজনটুকু হলো এই দুইটা বলের লব্ধি। এটুকু বুঝছি কিনা? ভাইয়া আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। ভাই ওই যে বললেন যে 90 ডিগ্রি যদি কোনো বল থাকে তাহলে সেটা শূন্য হয়ে যায়, মানে জিরো, যেমন সাইন আলফা। জিরো না, আমি বলছি যে ওটা কোনো প্রভাব ফেলে না, আর 90 ডিগ্রিতে অন্য কোনো হ্যাঁ বল থাকে। প্রভাব ফেলে না। আচ্ছা ভাই ওই যে কজ আলফা ভাই ওটাও তো 90 ডিগ্রিতে আছে না? হ্যাঁ, কজ আলফা তো এটার সাথে 90 ডিগ্রিতে আছে, কিন্তু আমাদের হিসাব করতেছি যে এই বলটা আর এই বলটা, তার মানে কি আমাদের এই বলটার সাথেও এই বলটা 90 ডিগ্রি, এই বলটার সাথে এই বলটা কত ডিগ্রিতে আছে? 90 ডিগ্রিতে। 90 ডিগ্রিতে। তার মানে কি আমাদের যদি বলটা হিসাব করি, আমরা সাধারণত এক্স এক্সিস বরাবর, আমরা যারা সিভিলে আছে তারা হয়তো ভালো বুঝতে পারবো যে আমাদের হরাইজন্টাল ইকুয়েশন আবার ভার্টিক্যাল যেটা আছে সেটা আমরা এরকম সামেশন করতে পারি। তার মানে কি ভার্টিক্যাল সামেশন আসলে হরাইজন্টালের সাথে কোনো প্রভাব ফেলে না। তাই আমরা যদি ভার্টিক্যালি যদি আমরা এটাকে ওয়াই এক্সিস আর এটাকে এক্স এক্সিস, মানে কি ওয়াই এক্সিস বরাবর যে বলগুলো আছে সেই বলগুলো আমরা সামেশন করব, কিন্তু দুইটা বল দুই দিকে যাচ্ছে। তার মানে কি এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে একটা বল পজিটিভ হবে আর একটা বল নেগেটিভ হবে, ভিন্ন। সেক্ষেত্রে আমাদের যদি এই দিকটা অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকটা যদি পজিটিভ ধরি, তাহলে পৃথিবীর কেন্দ্রের বিপরীত দিকে যেটা হবে সেটা হবে নেগেটিভ। সেজন্য আমাদের এই বলটাকে আমরা পজিটিভ ধরলাম, আর এই বলটাকে যদি নেগেটিভ ধরি তাহলে আমাদের লব্ধি বল পাবো কি, যে এমজি মাইনাস এম ওমেগা স্কয়ার আর কজ আলফা। তার মানে আমাদের এই ক্ষেত্রে লব্ধি বলটা পাইলাম, যে এটা নিয়ে আমাদের কোনো আলোচনা থাকবে না, কারণ এটা জি এর ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না, কারণ এটা জি কাজ করে কোন দিকে, সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে। কেন্দ্রের সাথে 90 ডিগ্রি ক্ষেত্রে কোনো যদি বল থাকে সেটা আসলে জি এর ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে না, সেজন্য আমরা এটা নেগলেক্ট করবো বা এটা বাদ দিব। এটা আমাদের ওই ক্ষেত্রে কোনো যেহেতু প্রভাব ফেলতেছে না, এটা নিয়ে আমরা কাজ করবো না। আমাদের যেটা প্রভাব ফেলতেছে আমরা শুধু ওটা নিয়ে কাজ করবো। তো সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে এম জি মাইনাস এম ওমেগা স্কয়ার আর কজ আলফা। তো এক্ষেত্রে দেখো আমরা যখন জি জানছিলাম, সেক্ষেত্রে এফ ইজ ইকুয়াল টু জানছিলাম, মানে এম জি বা এটা যেটাই বলি, এফ ইজ ইকুয়াল টু জানছিলাম এম ইন্টু জি অভিকর্ষ স্তর। সেক্ষেত্রে জি ইজ ইকুয়াল টু জানতে পারি এফ বাই এম, এটা আমরা সাধারণত আগে থেকেই জানি। এখন দেখো জি প্রাইম,
যেটা হবে সেটা হবে নেট ফোর্স অর্থাৎ লব্ধি বল বা এম। এখন এই ক্ষেত্রে যদি আমরা ওজনটা আসলে পেয়েছিলাম কি বা আমরা বল পেয়েছিলাম কি, সেক্ষেত্রে যে অভিকর্ষ ত্বরণ হবে, কারণ এক্ষেত্রে অভিকর্ষ ত্বরণটা ওজনটা কমে যাচ্ছে, কারণ লব্ধি বলের জন্য যে ওজনটা ছিল সেটা ওজন ছিল এমজি, কিন্তু সেটা কিছু অংশ কমে যাচ্ছে, যার কারণে আমাদের অভিকর্ষ ত্বরণটাও কমে যাবে। এখন দেখো কমে যাওয়ার পরে যে অভিকর্ষ ত্বরণটা হবে সেটাকে আমরা জি প্রাইম দ্বারা প্রকাশ করছি। তাই জি প্রাইম পাবো কি, এখন যতটুকু ওজন আছে আমার, সেই ওজনকে যদি আমার ভর দ্বারা ভাগ করি তাহলে আমরা জি প্রাইমটা পেয়ে যাবো। দেখো এইটুকু বুঝছি কিনা। হ্যালো হ্যালো জি ভাই ভাইয়া বুঝছি। ভাইয়া নেট হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। ভাইয়া এই ক্ষেত্রে নেট ফোর্সটা তো হবে হচ্ছে যে এমজি মাইনাস এম ওমেগা স্কয়ার আর কজ আলফা, তাই না? হ্যাঁ, জন্য লব্ধি বলটা পেয়েছি বা ওজনটা পেয়েছি এখন এটা। আর পৃথিবীর ঘূর্ণনের ফলে যেটুকু কমছে তারপরে হলো আমাদের এই নেট ফোর্সটা পেয়েছি। এখন দেখো আমরা নেট ফোর্সটা বসাই। নেট ফোর্সটা বসালাম যে এম জি মাইনাস এম ওমেগা স্কয়ার আর কজ আলফা, তার বাই হলো এম। ঠিক আছে, তার মানে নেট ফোর্সটা বসাই দিলাম। আবার এক্ষেত্রে এখন আমরা ক্যালকুলেশন আগাচ্ছি। এক্ষেত্রে এম আর এম হলো সেম এম, এটা কমন নিলাম। তারপর থাকতেছে জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ আলফা, নিচে থাকতেছে এম। এই এম আর এই এম যেহেতু সেম এম, আবার এটা কাটাকাটি যায় এবং সেক্ষেত্রে থাকতেছে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কজ আলফা। দেখো এটুকু এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা? না ভাই ঠিক আছে। জি না ভাই ঠিক আচ্ছা, আছে। এখন দেখো এই যে আরটা আমরা পেয়েছিলাম, এই আরটা কি আর, এইটুকুটা, এইটুকু, জি ব্যাসার্ধ। হ্যাঁ ব্যাসার্ধ, কিন্তু এটা তো শুধু এইখানে যখন অবস্থান করবে তখন হলো ব্যাসার্ধ আর, কিন্তু এই বস্তুটা আমাদের পোলার এক্সিসে যখন অবস্থান করবে বা আমাদের অন্য কোনো স্থানে যদি অবস্থান করে, তা আর এর মান কি একই থাকবে না ভিন্ন হবে? ভেরিয়েবল ভাইয়া। ভেরি হবে। তার মানে কি না, আমরা আর, একই থাকবে। না আর এর মানটা ভিন্ন হবে, যে স্মল যে আরটা এখানে যেহেতু থাকতেছে তখন আর এটা, কিন্তু যখন আমাদের এখানে থাকতো তখন সার্কেলটা কি হয়ে যেত, ছোট হয়ে যেত, তখন আর এর মানটা ছোট হতো। কিন্তু হ্যাঁ, যখন, এটার জন্য পরিবর্তন হবে, কিন্তু হ্যাঁ কিন্তু ভাই এই পৃথিবীর কেন্দ্র থেকে যে এইটা আছে ওইটা পরিবর্তন হবে না। না, এটা তো হলো যে তোমাদের পৃথিবীর ব্যাসার্ধ, এটা তো সবসময় কনস্ট্যান্ট। বাট যে স্মল আর, এই যে এই এখন যে আরটা আছে, আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম সেই ইকুয়েশনের আরের ক্ষেত্রে এখন দেখাচ্ছি, আমাদের এই যে আরটা, জি ভাই এটা তো পরিবর্তন হবে। হ্যাঁ এটা, এখন এটা তো এখানে, এখন যদি একটা বস্তু আমাদের এখানে নিয়ে আসি সেক্ষেত্রে তো আমাদের এই বরাবর আর হবে, এটা তো তখন বেড়ে যাবে। আবার যদি আমাদের এইখানে যদি থাকতো তাহলে আটটা কি হয়ে যেত, কমে যেত, মানে তখন এই আট, তার মানে কি এই আটটা হলো কি ভেরিয়েবল, তার মানে কি আটটা যেহেতু ভেরিয়েবল সেহেতু আমরা এই আটটাকে আমরা এই একটু কনভার্ট করে নিই, যে যেহেতু ভেরিয়েবল আছে সেটা একটু কনভার্ট করে নেব। এই কনভার্ট করার জন্য দেখো যে আমাদের যে এই ত্রিভুজটা দেখতেছি, দেখো এই এস ও আর হলো যে এখানে পি, তার মানে কি এস ও পি এই বরাবর একটা ত্রিভুজ আছে। আমি যে রেখা টানতে আছি এই বরাবর একটা ত্রিভুজ, এমনকি এই ত্রিভুজ যদি চিন্তা করি, এই কোণটা আমরা জানছিলাম আলফা, এটুকু হলো আমরা জানি না, আর এটা হলো আর, আর এটা হলো স্মল আর, আর এটা হলো ক্যাপিটাল আর। এখন আমরা যদি একটু হিসাব করি, দেখো হিসাব করলে কি আসে, দেখো কজ আলফা, কজ আলফা আমরা জানি কি, কজ আলফা জানি আমরা ভূমি বাই অতিভুজ। তার মানে এখানে ভূমি হলো আর, আর অতিভুজ হলো মানে কে স্মল আর হলো ভূমি, আর অতিভুজ হলো কি ক্যাপিটাল আর। যেহেতু কোণ হলো এটা সেহেতু কোণের সাথে যেটা থাকবে সেটা হলো ভূমি, আর কোণের বিপরীতে যেটা থাকবে সেটা হলো লম্ব, আর এটা হলো অতিভুজ। এটা তো সমকোণী ত্রিভুজ, এটা আমি দেখতেই পাচ্ছি। সেহেতু হলো এখানে আমাদের যে কজ আলফা অর্থাৎ কজ থিটা যেটাই বলি না কেন, সেহেতু আমরা থাকবে কি যে ভূমি বাই অতিভুজ, সেক্ষেত্রে আমরা ভূমি বাই অতিভুজ থাকতেছে। এক্ষেত্রে আমরা এই আরটাকে আমরা এইভাবে কনভার্ট করে নিলাম, আর ইজ ইকুয়াল টু কজ আলফা, আর ইজ ইকুয়াল টু আর ইন্টু কজ আলফা। তার মানে এই মানটা এখন যদি আমরা এই সমীকরণে বসাই দিই, তার মানে কি সেক্ষেত্রে আমার সমীকরণটা দাঁড়াচ্ছে কি ওমেগা জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার, মানে এখানে আর এর জায়গায় আর কজ আলফা বসালাম এবং কজ আলফা তো আগেই একটা ছিল, সেহেতু এখানে দুইটা কজ আলফা আছে, হিসাব করলাম, হিসাব করে ওই একই সরি এই একই এখানে আমাদের
আরেকটা কজ স্কয়ার আলফা হয়ে গেল। তার মানে কি দুটো কজ স্কয়ার কজ আলফাকে গুণ দিলে কজ স্কয়ার আলফা। তখন আমাদের শেষে যে সমীকরণটা দাঁড়ায় যে আমাদের যে কোনো একটা অবস্থানে অর্থাৎ আলফা অক্ষাংশে, মানে আলফা তো অক্ষাংশের মান, আলফা অক্ষাংশে যদি একটা বস্তু রাখা হয় তখন আমাদের অভিকর্ষ ত্বরণ আসলে কত হবে সেটাই হবে এটা। এখন বুঝতে পারছি কিনা সেটা দেখো। জি ভাই। তার মানে জি কি ভাই এখন বুঝতে পারছি। আলফা আলফা অক্ষাংশ, এখন যে কোনো অক্ষাংশই রাখি না কেন সেটা তো আলফার মান। এই এখানে যদি একটা বস্তু রাখা হয় তাহলে আমাদের অভিকর্ষ ত্বরণের মান কমে সেই স্থানের অভিকর্ষ ত্বরণ আমাদের জি প্রাইম হবে। মানে জি প্রাইমটা আমাদের আগে ছিল জি, সেটুকু কমতেছে কি আর ওমেগা স্কয়ার কজ স্কয়ার আলফা। এখন দেখো ওই যে বললো বিষুবীয় অঞ্চলের ক্ষেত্রে তো বা নিরক্ষরেখা বরাবর যদি আমাদের একটা বস্তু রাখা হয় সেক্ষেত্রে আমরা আলফার মান বা এখানে অক্ষাংশের মান জানি 0 ডিগ্রি। আমরা জানি কি cos 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। তা সেক্ষেত্রে আমাদের এই সমীকরণটা দাঁড়াবে কি cos স্কয়ার আলফা বা cos আলফার মান যেহেতু 1 হবে cos স্কয়ার আলফার মান 1 হবে, সেটা আমাদের এখানে 1 যদি গুণ দিই তার মানে কি g প্রাইম ইজ ইকুয়াল টু হবে কি g মাইনাস r ওমেগা স্কয়ার। আচ্ছা, তারপর দেখো যদি আমরা মেরুতে একটা বস্তু অবস্থান করে তখন আমাদের আসলে এক্ষেত্রে যে কি হবে, তো এক্ষেত্রে আমরা আলফার মান জানি কি 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রি মান হলো 0, তার মানে এখানে যদি cos স্কয়ার আলফার মান হবে কি 0। তো cos স্কয়ার আলফা যদি 0 হয় তার মানে এখানে 0 বসাইলে এই টার্মটাই হবে 0। তার মানে কি g প্রাইম ইজ ইকুয়াল টু g, অর্থাৎ আগে যে জি ছিল এখানেও g প্রাইমের মান একই থাকবে। অর্থাৎ মেরু অঞ্চলে যেহেতু কোনো মানে ঘূর্ণনের কোনো প্রভাব থাকবে না সেই ক্ষেত্রে এক্ষেত্রে আগে যে অভিকর্ষ ত্বরণের মান আর এখন অভিকর্ষ ত্বরণের মান সমানই থাকবে। তার মানে আমরা এখান থেকে পাই জি প্রাইম ইজ ইকুয়াল টু জি। দেখো এটা বুঝছি কিনা। হ্যালো, জি ভাই। কোনো কনফিউশন আছে? না ভাইয়া এই বলো। হ্যাঁ, হ্যালো, হ্যালো। ভাইয়া শুনতেছি ভাইয়া। হ্যাঁ, কে জানি প্রশ্ন করছিল। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলো, কোনো প্রশ্ন আছে না? আমি সামনে একা বলবো। ভাইয়া এই না ভাই প্রশ্ন নাই। হ্যাঁ বলো, এটা বলো। এই জায়গাটা দিয়ে ভাই বুঝিনি। আচ্ছা দেখ, এটা আমাদের এইখানে অর্থাৎ বিষুবরেখায় আমাদের যেহেতু অক্ষাংশের মান কত 0 ডিগ্রি না, জি ভাইয়া। মানে কি এই বরাবর যদি কোনো একটা বস্তু অবস্থান করে আমাদের ওখানে হয়তো বা ওই তীর চিহ্নটা ওখানে পড়ছে, তীর চিহ্নটা হবে এই যে বিষুবরেখার এই অঞ্চলে। অর্থাৎ এই বরাবর যদি কোনো একটা বস্তু অবস্থান করে তার মানে এই অঞ্চলের এইখানে আমাদের অক্ষাংশের মান হলো 0। মানে কি 0 ডিগ্রি হলে আমাদের বের করতে হবে এখানে আসলে অভিকর্ষ ত্বরণ কতটুকু কমে বা এখানে ওই ঘূর্ণনের ফলে অভিকর্ষ ত্বরণের মান কত হয় সেটাই আমরা বের করব। এখানে আসলে আমাদের এই সূত্রটা আসে যে ঘূর্ণনের ফলে অভিকর্ষ ত্বরণের মান কত থাকে সেটাই আর কি। কারণ এখানে আমাদের মূল অভিকর্ষ ত্বরণ ছিল জি, ঘূর্ণনের ফলে কমে হলো এই বাকিটি। তার মানে এখানে আমাদের অক্ষাংশের মান হলো 0 ডিগ্রি। সেক্ষেত্রে আমরা ওই 0 ডিগ্রির মানটা এখানে আমি বসালাম, এই সূত্রে বসালে আমাদের শেষ পর্যন্ত যে এটা থাকে সেটা হলো জি, মানে পরবর্তীতে যে অভিকর্ষ ত্বরণটা হয় ঘূর্ণনের পরে তার মানে কি সেটা হলো জি মাইনাস আর ওমেগা স্কয়ার। এখানে কজ স্কয়ার যেটা আছে যেহেতু কজ থিটার মান অন সেহেতু কজ স্কয়ারের মান হবে 1। সেক্ষেত্রে এখানে 1 বসালে এই সূত্রটা পরবর্তীতে হবে। এখন বুঝছো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, জি ভাই। তার মানে কি আমাদের সূত্র শেষ পর্যন্ত এটা, ঠিক আছে? ওকে, তাহলে আমি সামনে আগাচ্ছি। জি। ওকে, দেখো একটা অঙ্ক দেখো যে ঘূর্ণনের জন্য মেরু অঞ্চলের চেয়ে বিষুব অঞ্চলে অভিকর্ষ ত্বরণ কত কম হবে। এখন দেখো আমরা কিন্তু এর আগে জানছিলাম যে বিষুব অঞ্চলে কতটুকু অভিকর্ষ ত্বরণ আর মেরু অঞ্চলে কতটুকু অভিকর্ষ ত্বরণ। এখন দেখো আমাদের যখন একবার ঘুরে পৃথিবী, যখন আমাদের একবার ঘুরলে আমরা কতটুকু সময় অতিবাহিত হয় সেটা হলো 24 ঘন্টা। এটা আমরা জানি যে 24 ঘন্টা পৃথিবী একবার ঘুরে, সেটা আমরা সেকেন্ডে রূপান্তরিত করলাম। তো একবার পরিভ্রমণকে আমরা কতটুকু সেটা আমরা নিলাম। এখন দেখো r ইজ ইকুয়াল টু 6.4 এটা দেওয়া আছে, সেটাকে আমরা মিটারে নিলাম।
এখন দেখো কৌণিক বেগটা কি। এখন কৌণিক বেগটা হলো যে কোনো বস্তু একবার ঘুরে আসতে সরি 1 সেকেন্ডে যতটুকু ঘুরে। তো এটাকে আমরা একটু দেখাই, এটা একটু মুছে দিই। ধরো এটা একটা সার্কেল, এই সার্কেলে আমাদের যদি একবার ঘুরে আসে তাহলে আমরা জানি কি 360 ডিগ্রি ঘুরে আসবে। কত কত ঘুরে আসবে? 360। অথবা আমরা জানি কি টোয়াইস পাই, একবার ঘুরে আসতে কতটুকু পথ অতিক্রম মানে কোণ অতিক্রম করে 360 ডিগ্রি অথবা টোয়াইস পাই, এটা আমরা জানি। তো আমরা ধরি এই এখান থেকে একটা বস্তু ঘোরা শুরু করলো। এখন দেখো 1 সেকেন্ডে এই বস্তুটা এতটুকু পথ অতিক্রম করলো, ধরো 1 সেকেন্ডে এতটুকু, এখানের মান হলো ধরো থিটা। তো এখন দেখো যে এই থিটাটাই যখন আমাদের 1 সেকেন্ড হবে, তো সম্পূর্ণ ঘুরে আসতে আমাদের যদি ধরো 10 সেকেন্ড সময় লাগে, 10 সেকেন্ড লাগলো সম্পূর্ণ ঘুরে আসতে, এমনকি 1 সেকেন্ডে তখন কত হবে? 36 ডিগ্রি। যেহেতু আমাদের 10 সেকেন্ডে 360 ডিগ্রি ঘুরে, এবং তাহলে 1 সেকেন্ড আসবে 336 ডিগ্রি। কারণ আমরা জানি কি যে বেগ সাধারণত জানি কি সরণ ভাগ হলো সময়, কিন্তু এক্ষেত্রে সরণটা আসলে কৌণিক সরণ। কৌণিক সরণটা হলো আমাদের কোণের মান, আসলে কোণে কতটুকু অতিক্রম করে। যেহেতু একবার ঘুরে আসতে 360 ডিগ্রি কোণ অতিক্রম করে, সেটা যদি 10 সেকেন্ডে অতিক্রম করে তাহলে আমরা জানি 1 সেকেন্ডে তাহলে আমরা পাবো 36 ডিগ্রি। এটা হলো কৌণিক বেগ, যে 1 সেকেন্ডে কতটুকু সেটা আমরা ওমেগা দ্বারা প্রকাশ করি। দেখো এটুকু বুঝছি কিনা? হ্যালো, হ্যাঁ ভাই বুঝছি। তার মানে কি কৌণিক বেগকে ওমেগা দ্বারা প্রকাশ করে আমাদের এখানে কৌণিক বেগ হলো কোণের মান, অর্থাৎ কোণে কতটুকু অতিক্রম করে 1 সেকেন্ডে, সেটা হলো আমাদের কৌণিক বেগ। তো এক্ষেত্রে দেখো আমরা যদি আচ্ছা পৃথিবীর, ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া ওই যে নটিক্যাল মাইল যেভাবে হিসাব করে যে পৃথিবীর কেন্দ্রে 1 ঘন্টা বা 1 মিনিট ঘুরতে যতটুকু কোণ উৎপাদন করে নটিক্যাল মাইল, তাহলে ভাই এই কৌণিক বেগ আর নটিক্যাল মাইল এইগুলো কি একই রকম? না, এটা একই রকম না। যেমন এক্ষেত্রে নটিক্যাল মাইলটা হলো তোমার রৈখিক বরাবর, যেটা সেটা নটিক্যাল মাইল আর মাইলের মধ্যে মাইল একই রকমের একক দ্বারাই প্রকাশ করে। বাট এটা ধরো ধরো পৃথিবীর ক্ষেত্রে তো বক্রতা, এই জন্য নটিক্যাল মাইল দ্বারা প্রকাশ করে। পৃথিবীর ক্ষেত্রে বক্রতা অনুযায়ী আমাদের ধরো যদি আমাদের এইখান থেকে একটা বস্তু যাত্রা শুরু করে এবং এইভাবে যায়, তার মানে কি সেটা বক্র পথে যাচ্ছে। সেজন্য যদি বক্রপথে আমাদের এইরকম ভাবে যদি যায়, সেক্ষেত্রে এই ক্ষেত্রে এইখানে যদি শেষ প্রান্ত হয়, এখানে শুরু হয়, তাহলে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হয়। এই কেন্দ্রের কোণের দ্বারা একটা দ্বারা প্রকাশ করা যায়, আবার অথবা সরলরৈখিক বরাবর গেলেও প্রকাশ করা যায়। কিন্তু আমাদের এই ভূপৃষ্ঠ যেহেতু বক্রাকার, সেহেতু আমাদের ভূপৃষ্ঠের পরিমাপটা সাধারণত নটিক্যাল মাইল দ্বারা প্রকাশ করা হয়, আর এটা বেশিরভাগ মানে প্রয়োগ করা হয় আমাদের সমুদ্র সমতলে। এজন্য আর কি আমাদের নটিক্যাল মাইল আর নটিক্যাল মাইল মাইলের ভিতরে একই ধরনের, কারণ নটিক্যাল মাইলটা হলো রৈখিক বরাবর দূরত্ব, রৈখিক দূরত্ব, আর কোণে যেটা থাকবে রেডিয়ান বা ইটি, সেটা হলো আমাদের কৌণিক দূরত্ব। ঠিক আছে, বুঝছি? হ্যালো, হ্যালো, শুনতেছো তো তোমরা? আচ্ছা, আমি তাহলে আগাই। তার মানে আমরা কৌণিক বেগ পাইলাম, যেটা হলো সেটা হলো প্রতি সেকেন্ডে কতটুকু কোণ অতিক্রম করে, সেটা হলো কৌণিক বেগ। তো এক্ষেত্রে দেখো আমাদের পৃথিবীর কৌণিক বেগটা যদি আমি হিসাব করি, সেক্ষেত্রে দেখো পৃথিবীর সমকৌণিক বেগ আমরা একটা হিসাব করলাম, সেক্ষেত্রে আমরা পেলাম ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই টি। আমাদের টোয়াইস পাই অর্থাৎ একবার অতিক্রম করতে আমি বলছিলাম যে টোয়াইস পাই অথবা 360 ডিগ্রি অতিক্রম করে, যেহেতু আমাদের মোট সময় অর্থাৎ ওখানে বলছিলাম 10 সেকেন্ড, কিন্তু এখানে সময় হলো কি আমাদের 24 ঘন্টা। তার মানে 24 ঘন্টায় আমাদের যে অতিক্রম করে একবার, কিন্তু একবার অতিক্রম করলে আমাদের কোণ উৎপন্ন করে হলো 360 ডিগ্রি বা টোয়াইস পাই। তাহলে আমাদের এক্ষেত্রে যদি আমরা কৌণিক বেগ হিসাব করি, তার মানে কি ওই ক্ষেত্রে আমাদের মোট সময় এবং মোট দূরত্ব সরণকে অর্থাৎ কৌণিক সরণকে যদি ভাগ করে দিই, তাহলে আমাদের কৌণিক বেগ পাবো। সেটাই আমরা কি ওমেগা ইজ ইকুয়াল টু টোয়াইস পাই বাই টি, এটা হলো কৌণিক বেগ।
এখন দেখো আমরা কোন কি আমরা হিসাব করলাম যে টোয়াইস পাই উপরে থাকলো টোয়াইস পাই, আর নিচে হলো যে আমরা সময় দ্বারা ভাগ করে দিলাম, আর এটা হলো রেডিয়ান, যেহেতু উপরে যে টোয়াইস পাই এটাকে রেডিয়ান দ্বারা মানে ইকুয়াল রেডিয়ান, আর সেকেন্ড তো নিচে থাকবে রেডিয়ান পার সেকেন্ড। তো এখন দেখো বিষুব অঞ্চলের ক্ষেত্রে আমরা আগেই বের করছিলাম, সেক্ষেত্রে আমরা এই ফিগারটা আগেই দেখছিলাম যে বিষুব অঞ্চলে আমাদের অক্ষাংশের মান 0 এবং পোলে অর্থাৎ মেরু অঞ্চলে হলো 90 ডিগ্রি। তো বিষুব অঞ্চলে তার মানে কি আলফার মান হবে 0, আর আমরা জানি কি আলফা 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। আর সেক্ষেত্রে আমরা এই সূত্রটা জানছিলাম যে আগেই জানছিলাম জি প্রাইম ইজ ইকুয়াল টু জি মাইনাস আর ওমেগা স্কয়ার কজ স্কয়ার আলফা। আর সেক্ষেত্রে যেহেতু আমরা জি প্রাইমটাকে আমরা জি 0 ডিগ্রি ধরলাম, কারণ আমাদের 0 ডিগ্রির ক্ষেত্রে অর্থাৎ অঞ্চল অথবা নিরক্ষরেখার দিকে যেটা আছে সেটার জন্য আমরা জি আলফার মান 0, সেটা জি 0 দ্বারা প্রকাশ করলাম, তার মানে কি জি মাইনাস আর ওমেগা স্কয়ার, যেহেতু কজ স্কয়ার আলফার মান 1 হয়ে যাবে। তো এই ক্ষেত্রে মেরু অঞ্চলের ক্ষেত্রে সেম ভাবে হিসাব করতে পারি, আলফার মান মেরু অঞ্চল হলো 90 ডিগ্রি এবং যেহেতু কজ 90 ডিগ্রি হলো 0, আর এক্ষেত্রে যদি আমরা এই সমীকরণটার ক্ষেত্রে যদি কজ স্কয়ার আলফার মান আমরা 0 পাবো, কিন্তু এই টার্মটাই তখন আমাদের 0 হয়ে যাবে, শুধু থাকবে জি প্রাইম ইজ ইকুয়াল টু জি। তার মানে কি এক্ষেত্রে আমরা ওই রকম ভাবে যে এখানে যখন আমরা 0 ডিগ্রির জন্য হিসাব করছিলাম জি প্রাইমের মান জি 0 ধরছি, এক্ষেত্রে জি প্রাইমের মান জি 90 ধরছি। এখন দেখো আমাদের বলছে যে মেরু অঞ্চলের চেয়ে বিষুব অঞ্চলের প্রকাশ ত্বরণের মান কত কম হবে। তার মানে কি মেরু অঞ্চলে আমরা পেয়েছিলাম জি, আর বিষুব অঞ্চলে পেয়েছিলাম জি মাইনাস আর ওমেগা স্কয়ার। তার মানে কি এই দুটার যদি আমরা পার্থক্য বের করতে বলছো অর্থাৎ কত কম হবে, যেহেতু তার মানে কি এই দুটো এটা থেকে যদি আমি এটা বিয়োগ করে দিই তাহলে আমরা কত কম হবে সেটা আমরা পেয়ে যাবো। তার মানে কি 2 থেকে আমরা 1 কে বিয়োগ করলাম, 2 থেকে আমরা 1 কে বিয়োগ করলে আমাদের শুধু থাকতেছে কি এই জি আর এই জি সমান সমান কাটাকাটি, কিন্তু বিয়োগ করার জন্য এই বিয়োগটা হবে পজিটিভ হয়ে যাবে, তখন প্লাস আর ওমেগা স্কয়ার থাকবে। এখন দেখো আর এর মান আমরা জানি, আর ওমেগার মান আমরা এখান থেকে বের করছি, এটা এই মানটা যদি আমাদের সমীকরণে বসাই দিই তার মানে সেক্ষেত্রে আমরা কতটুকু কমবে অভিকর্ষ ত্বরণের মান সেটা আমরা পেয়ে যাবো। এটা হলো आंसर। দেখো বুঝছি কিনা এটা? জি ভাই। জি ভাই। আচ্ছা, তার মানে হ্যাঁ এইটুকু ভাই বুঝছি। পড়ার ভিতরে কোনো পার্থক্য আছে কিনা, মানে তোমাদের কোনো সমস্যা আছে কিনা সেটা বলো। আজকে পর্যন্ত আর কি।